আচ্ছা, কাজটা ছিল এমন যে তাকে 90টা মেইল ক্রিয়েট করে দিতে হবে এবং হচ্ছে তাকে একটা ফোন নাম্বার শুধু প্রোভাইড করছে এবং মেইলগুলোর একটা প্যাটার্ন থাকবে, নির্দিষ্ট প্যাটার্ন থাকবে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা নেম ইউনিক হবে এবং আলাদা আলাদা হবে, কিন্তু এখানে একটা কমন বিষয় থাকবে, সেটা হচ্ছে যে ইনফো। ইনফো আবার সেই ইনফো স্যার, এটা কি হচ্ছে মানে কোনো কোম্পানির জন্য ইউজ করবে এরকম কিছু? না, এটা উনি যে কাজে ইউজ করুক সেটা ওনার ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে আমাদেরকে বলছিল যে নির্দিষ্ট একটা প্যাটার্ন থাকবে, যে ইনফো এই কথাটা থাকবেই এবং দেখা যাচ্ছে যে এখানে যে নামটা থাকবে এটা সবসময় আলাদা আলাদা হবে। আর এটা অবশ্যই হবে যে ইউএসএ বা দেখা যাচ্ছে যে বুঝেছি। ইউএস কানাডা এই ধরনের নেম ওইখানে থাকবে, মানে আমাদের বাঙালিদের নেম থাকবে না। এখানে দেখা যাচ্ছে যে বাইরের দেশের বুঝতে যে পেরেছি। নেম এগুলো থাকবে। তো এটা নির্দিষ্ট করে দেওয়া ছিল। আর একটা ফোন নাম্বার দেওয়া ছিল, মানে ক্লায়েন্ট শুধুমাত্র একটা ফোন নাম্বার প্রোভাইড করছে। তো এই কাজটা আসলে কিভাবে করা পসিবল? তো যে কাজটা করতে হবে, যে প্রথমে একটা মেইল ক্রিয়েট করে নিতে হবে, দিয়ে এটা হচ্ছে আপনার ফোন নাম্বারের এগেনস্টে আপনি ভেরিফাই করে নেবেন। ফোন নাম্বারের এগেনস্টে আপনি এটা ভেরিফাই করে নিলেন, নেওয়ার পর আরেকটা মেইল ক্রিয়েট করবেন। আচ্ছা, যেহেতু নামগুলো আলাদা আলাদা বলছে, তাই না, নামগুলো আলাদা হতে হবে। ধরেন এটা ক্রিয়েট করলেন, এখন এটাকে ভেরিফাই করবেন কিভাবে? এটাকে ভেরিফাই করবেন এই মেইলটার মাধ্যমে। অর্থাৎ আপনার যে প্রথম যে মেইলটা ভেরিফাই করা আছে ফোন নাম্বার দিয়ে, এই পরবর্তী যে দ্বিতীয় যে মেইলটা ক্রিয়েট করলেন এইটাকে ভেরিফাই করবেন প্রথম মেইলটা দিয়ে। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার, কিন্তু এই জি ক্ষেত্রে স্যার, কোনো তাহলে নাম্বার এভাবে হবে না হচ্ছে স্যার? প্রত্যেকটা মেইল হচ্ছে এভাবে ক্রিয়েট করতে হবে, আগের মেইলটাকে ভেরিফাই করে করে। হ্যাঁ। এখন তৃতীয় যে মেইলটা ক্রিয়েট করলেন এটা হচ্ছে আহসানের মেইলটা দিয়ে ভেরিফাই করে নেবেন, ব্যাস। এইভাবে জাস্ট একটা কন্টিনিউয়াস ফ্লোর মাধ্যমে বা দেখা যাচ্ছে একটা সার্কেলের মধ্যে আপনি হচ্ছে সবগুলো মেইলকে ভেরিফাই করে নিয়ে তাকে সাবমিট করতে পারবেন। তাকে তার রিকোয়ারমেন্ট ছিল যে পাসওয়ার্ড দিতে হবে, এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিলেই মানে প্রত্যেকটা মেইলের আমার পাসওয়ার্ডও তাকে দিতে হবে। তো এটা খুব সহজ একটা কাজ ছিল, জাস্ট এক্সেল শিটে দেখা যাচ্ছে খুব বেশি হলে 2 ঘন্টার মতো সময় লাগতো। তবে কাজের প্রাইসটা খুবই কম ছিল, $5 ছিল। একটু বেশি হলে অবশ্যই ভালো হতো। জি আচ্ছা। স্যার, যেহেতু ম্যানুয়ালি করা লাগতেছে। হ্যাঁ, একটু সময় লাগছে আর কি। তো ওরা টিম ওয়াইজ ওই কাজটা করছে, সবাই টিমে দেখা যাচ্ছে যে 10টা 15টা করে করে নিয়ে ওটা ভাগ করে সবাই পরে ওটা সাবমিট করে দিছে। এটাই ছিল কাজ। প্লাস মানে এই যে বিজনেস ক্যাটাগরির যে সাব ক্যাটাগরিগুলো আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি, এবং সবার শেষে আছে আদার্স। আদার্সটা এই কারণে যে আসলে বিভিন্ন ধরনের কাজ এখানে আসে। তো বায়ার যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরির সাথে নিজের কাজটাকে ম্যাচ করতে না পারে বা নির্দিষ্ট ক্যাটাগরি যদি সে খুঁজে না পায়, দেন সে আদার্স ক্যাটাগরিতে যায়। তো এখানে দেখা যাচ্ছে যে কাজের বিভিন্নতা এটা অনেক বেশি। তো যার কারণে এখান থেকে কাজ পাওয়ার অপরচুনিটিটা হচ্ছে 50-50, আপনি হয়তো পাইতেও পারেন, নাও পাইতে পারেন। তারপরেও একটা বিষয় কি যে এখানে বায়ার রিকোয়েস্ট আসে প্রচুর, এবং সেখান থেকে যদি কোনো একটা কাজ আপনাদের মানে মানে কমন পড়ে বা আপনারা হচ্ছে এটা পারবেন, এই ধরনের যদি হয়, দেন আপনারা ওটাতে বায়ার রিকোয়েস্ট সেট করবেন। মানে ওখান থেকে বায়ার রিকোয়েস্ট আসার পরিমাণটা একটু বেশি। তো এই এই কারণে আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে একই ক্যাটাগরি অর্থাৎ বিজনেস ক্যাটাগরিতে 4টা সাব ক্যাটাগরিতে আপনারা চেষ্টা করেন যে মিনিমাম 3টা থেকে 4টা গিগ পাবলিশ করে রাখার। আচ্ছা, গতকালকে মোটামুটি কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড কিভাবে কালেক্ট করতে হবে এই বিষয়গুলো নিয়ে গতকাল আলোচনা হয়েছে। তো কিওয়ার্ড কিভাবে আমরা কালেক্ট করব, বা ফ্রি টুল যেমন ছিল যে কিওয়ার্ড সার্ভার, এটাতে কিভাবে আমরা কিওয়ার্ডের সার্চ ভলিউম বা এক্সাক্ট সার্চ ভলিউমটা আমরা দেখব, এবং কিভাবে একটা কিওয়ার্ড আমরা চুজ করতে পারি এই বিষয়টা নিয়ে গতকাল আলোচনা হয়েছিল। আচ্ছা, তো আজকে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইওর একটা পার্ট, বলা চলে এসইওর একটা ক্ষুদ্র পার্ট। তো আমরা যখন এসইও করব, তো আমরা তো অবশ্যই মেইন যে টার্গেটটা আমাদের থাকবে সেটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন, তাই না? তো জি স্যার। গুগল সার্চ ইঞ্জিনের জন্য যখন আমরা এসইও করব, তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে গুগল আসলে কি চায়। অর্থাৎ আপনি যার জন্য কাজ করছেন তার যে রিকোয়ারমেন্ট আছে এটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে ওইভাবে কাজ করাটা আপনার জন্য সুবিধা হবে।
আদারওয়াইজ কি হবে যে আপনি কাজ করলেন, করার পর দেখলেন যে আপনার আপনি যার জন্য কাজ করছেন তার রিকোয়ারমেন্ট একটু আলাদা, তখন আবার দেখা যাচ্ছে নতুন করে আপনাকে কাজগুলো করতে হচ্ছে। যে জিনিসটা ফাইবারে খুব অহরহ হয়, যে আপনারা হয়তো অনেক সময় রিকোয়ারমেন্ট বুঝতে পারেন না, ক্লায়েন্ট কাজ দিয়ে দেয়, আপনারা কাজ করে তাকে সাবমিট করেন, সে আবার ওইখান থেকে কিছু ভুল ধরে আপনার কাছে সে ওটা পাঠায় যে রিভিশন দিয়ে দাও। তো আপনারা হয়তো গিগে দিয়ে রাখছেন যে আনলিমিটেড রিভিশন, সে আপনার কাছ থেকে আনলিমিটেড রিভিশন দিয়ে দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, আর আমরা যদি তার কাজটা যদি বা তার রিকোয়ারমেন্ট যদি বুঝে সেই অনুযায়ী যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে আর এই বারবার রিভিশনটা দিয়ে দিতে হবে না। তো সেম জিনিসটা গুগলের ক্ষেত্রে, আমরা যদি গুগলের অ্যালগোরিদমটাকে যদি বুঝতে পারি, গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে যদি আমরা বুঝতে পারি, দেন আমাদের জন্য কাজ করাটা ইজি হবে, বা দেখা যাচ্ছে যে আমরা একদম পারফেক্ট ওয়েতে আগাতে পারবো। আর অ্যালগোরিদমটা যদি আমরা না বুঝি, তাহলে কি হবে যে আমরা কিভাবে কাজ করছি বা আমাদের ইচ্ছা মতো, আর গুগল চলছে তার ইচ্ছা মতো, দুইটা কখনোই সেম হবে না। এই কারণে আমাদের ওয়েবসাইটটাকে যদি র্যাঙ্ক করতে হয়, গুগলের অ্যালগোরিদম বুঝে সেই অনুযায়ী আমাদেরকে এসইও করতে হবে। আচ্ছা, তো গুগলটাই আসলে কেন, আমরা আসলে গুগলকেই কেন মেইন টার্গেট করি, এটা আসলে উত্তর দেওয়ার মতো কিছু নাই। এটা আপনারা সবাই বোঝেন যে গুগল হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন, বা দেখা যাচ্ছে গুগল কোম্পানির যে সার্চ ইঞ্জিনটা আছে, বা গুগল টেকনোলজি কোম্পানির যে সার্চ ইঞ্জিনটা আছে, এইটা হচ্ছে সবচাইতে বেস্ট। এবং এদের যে ফিচার এবং এদের যে রেজাল্ট বা এদের যে যে পরিমাণ ডেটা আছে, এটা আসলে আর কারো কাছে নাই। তো এই কারণে আমরা হচ্ছে মেইনলি গুগলকেই টার্গেট করব। কারণ আপনারা সবাই বোঝেন বা আপনারা সবাই দেখেন যে যখনই কিছু সেল আপনারা কোনো কিছু সার্চ করতে যান, আপনারা গিয়ে জাস্ট গুগলে সার্চ দেন, আর দেখা যাচ্ছে বিগ বা দেখা যাচ্ছে ইয়াহু, এগুলোতে দেখা যাচ্ছে খুব কমই সার্চ হয়, বা খুব বেশি হলে হয়তো কোনো অসুবিধায় না পড়লে আমরা ওইগুলোতে যাই না। তো যার কারণে আমাদের যে মেইন ফোকাস বা আমাদের যে মেইন টার্গেট, এটা হচ্ছে গুগল। তো গুগলের অ্যালগোরিদমটাকে আমরা যদি না বুঝি, তাহলে আসলে এখানে আমাদের ওয়েবসাইটটা ভালো পারফর্ম করা বা র্যাঙ্ক করা কখনোই পসিবল না। আচ্ছা, তো গুগল নর্মালি 200টার উপরে র্যাঙ্কিং ফ্যাক্টর তারা হচ্ছে কনসিডার করে বা অ্যানালাইসিস করে দেখে যে ওয়েবসাইটটা ঠিকঠাক আছে। তো এটার এক্সাক্ট নাম্বারটা হচ্ছে 208 বা 209টা। আর একটা বিষয় আছে যে এসইওর যে পার্টটা, এখানে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ তিন ধরনের এসইওতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট, একটা ব্ল্যাক হ্যাট, আর একটা হচ্ছে গ্রে হ্যাট। এটা হচ্ছে হ্যাকিং এর সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, তবে এসইওটাকেও এই তিন ভাগেই ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট এবং গ্রে হ্যাট। তো হোয়াইট হ্যাট মানে সাধারণত যেটা আপনারা বোঝেন যে সঠিক যেটা পথ, মানে পথ বা যে পথে এগোলে গুগল আমাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে, এটা হচ্ছে হোয়াইট হ্যাট। মানে গুগলের রুলস রেগুলেশন মেনে আমরা যখন কাজ করব, দেন এটা হোয়াইট হ্যাট। যেটা ব্ল্যাক হ্যাট, সেটা হচ্ছে যে আমরা স্প্যামিং করব, স্প্যামিং করে গুগলের রুলস রেগুলেশন বা দেখা যাচ্ছে গুগলের চোখকে ফাঁকি দিয়ে আমরা হচ্ছে আমাদের সাইটটাকে র্যাঙ্ক করব। আর এরপরে যে বিষয়টা হচ্ছে গ্রে হ্যাট, এটা হচ্ছে আমরা সময়ের সাথে পরিবর্তন হব, কখনো হোয়াইট হ্যাট ইউজ করব, কখনো ব্ল্যাক হ্যাট ইউজ করব, এবং দেখা যাচ্ছে কখনো গুগলকে ফাঁকি দিব বা যে ওয়েটাতে ফাঁকি দেওয়া দরকার সেটাতে ফাঁকি দিব, আর যেটা হচ্ছে সহজেই বেড়ে চলে যাচ্ছে আমরা সেটা সহজেই বেড়ে চলবো। এটাকে বলা হচ্ছে যে গ্রে হ্যাট। তো বিষয়টা হচ্ছে যে ব্ল্যাক হ্যাট বা গ্রে হ্যাট যেটাই করেন, এটা আসলে খুব দীর্ঘস্থায়ী না। তবে অবশ্যই এসইওটা যেহেতু লং প্রসেস, অনেক সময় নিয়ে করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, প্রচুর ব্যয়ও করতে হয়। তো আমরা সবসময় চেষ্টা করবো যে হোয়াইট হ্যাট এসইও গুলো বা গুগলের রুলস রেগুলেশন মেনে আমরা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে সামনে আনার চেষ্টা করব। এখন বিষয়টা হচ্ছে যে হোয়াইট হ্যাট বা গ্রে হ্যাট, বা সরি হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট এবং ব্ল্যাক হ্যাট, তো তাহলে এই তিনটা আসলে কেন করা হয়, বা দেখা যাচ্ছে যে ব্ল্যাক হ্যাট বা গ্রে হ্যাট তাহলে কেন করা হয়? এটা করার কিছু কারণ আছে, বা দেখা যাচ্ছে অনেকেই যারা স্প্যামিং করে বা দেখা যাচ্ছে যে অনেক এসইও এক্সপার্ট আছে, তারা যে কাজটা করে যে তাদের মানে তারা যে পারে এটা মানে দেখানোর জন্য অনেক সময় স্প্যামিং করে। আপনারা গুগলে অনেক সময় সার্চ করবেন, দেখবেন যে কিছু একটা সার্চ করছে, দেখছেন ওটার সাথে ইরিলেভেন্ট একটা ইমেজ চলে আসছে। আচ্ছা, আমি একটু দেখি যদি পাই।
এটা একটা ছিল যে ইন্দিরা গান্ধীর একটা, না ওইটা সম্ভবত রিমুভ করে দিয়েছে আর কি, যাই হোক। আচ্ছা, তো ইন্দিরা গান্ধী লিখে সার্চ দিলে এখানে একটা ইরিলেভেন্ট একটা ইমেজ আসতো, কিন্তু ওটা অবশ্যই তারা রিমুভ করে দিয়েছে। তো এটা এটা করা ছিল হচ্ছে ব্ল্যাক হ্যাট পদ্ধতিতে। তো আমাদেরকে একটু বুঝতে হবে যে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট এবং গ্রে হ্যাট এর মধ্যে থেকে কেন আমরা হোয়াইট হ্যাটটাকে চুজ করলাম। এটাতে যেহেতু সময় বেশি লাগতেছে, পরিশ্রম বেশি হচ্ছে, তারপরেও কেন আমরা এটাকে চুজ করলাম? এটার কারণটা হচ্ছে যে আপনি যত ফাঁকিই দেন না কেন, আপনি হয়তো ফাঁকি দিয়ে হয়তো একটা দিন বা দুইটা দিন হয়তো পরীক্ষাতে ভালো করতে পারবেন, কিন্তু যদি আপনি দীর্ঘ সময় যাবৎ ভালো করতে চান বা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষাতে যদি আপনি ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনা করে, চেষ্টা করে, প্র্যাকটিস করে দেন আপনাকে পরীক্ষাটা দিতে হবে, পরীক্ষাগুলো দিতে হবে। তো বিষয়টা হচ্ছে যে ব্ল্যাক হ্যাট বা গ্রে হ্যাট এটা হচ্ছে পরীক্ষাতে নকল করে পাশ করার মতো অবস্থা। হয়তো একদিন করতে পারলেন, আরেকদিন করতে পারলেন না, গুগল আপনাকে ধরে ফেলবে। আপনি ব্ল্যাক হ্যাট পদ্ধতিতে দেখা যাচ্ছে যে 7 দিনে একটা ওয়েবসাইটকে সামনে নিয়ে আসছেন, কিন্তু দেখবেন যে 14তম দিনে গিয়ে ওই ওয়েবসাইটটা গায়েব হয়ে গেছে। কারণটা হচ্ছে গুগল কিন্তু সবসময়ই তাদের অ্যালগোরিদমটাকে ডেভেলপ করছে, এবং গুগলের যে রোবট আছে বা গুগল ক্রাউল যেটা, এটা কিন্তু সবসময় প্রতিনিয়ত যে কোনো সময় আপনাদের ওয়েবসাইটগুলোকে ভিজিট করতে আসে। এটা কাউকে বলে বলে আসে না। এটা মানে আপনি চাইলে অফ করে রাখতে পারেন, মানে আপনার পেজটাকে আনপাবলিশ বা দেখা যাচ্ছে গুগল ক্রাউড যাতে না করে, এটা আপনি অফ করে রাখতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যদি অন করে রাখেন, গুগল যে কোনো সময়ে আপনাকে ভিজিট করবে, যে কোনো মানে আপনাকে নোটিফিকেশন না দিয়েই। আর এটা আমরা অন করে রাখবো না অফ করে রাখবো, সেটা হচ্ছে যে অবশ্যই অন করে রাখবো। কারণ যদি গুগল ক্রাউড বা দেখা যাচ্ছে গুগলের রোবট যদি আমাদের ওয়েবসাইটটাকে রিড করতে না পারে, তাহলে এটা কখনোই র্যাঙ্কিং এ যাবে না, এটা কখনো সার্চে আসবে না, সামনে আসবে না। এটা হচ্ছে বিষয়। তো অবশ্যই আমরা হোয়াইট হ্যাট বা দেখা যাচ্ছে গুগলের রুলস রেগুলেশন মেনে আমাদের এসইও করার কাজগুলো করতে থাকবো। আচ্ছা, তো এসইওর যে পার্টটা ছিল আজ থেকে অনেক আগে, বা দেখা যায় প্রাথমিক অবস্থায় গুগল নিজেও যে কাজটা করতো, যে তারা ব্যাকলিংকের উপর ভিত্তি করে সাইটটাকে র্যাঙ্ক করত। একটা ওয়েবসাইটে যত বেশি ব্যাকলিংক আছে, সেই ওয়েবসাইটটাকে তারা তত বেশি প্রায়োরিটি দিত এবং সামনে রাখত। তো ব্যাকলিংক বিষয়ে অবশ্যই অনেক কথা হবে। ব্যাকলিংক নিয়ে আমাদের অফ পেজ এসইওর একটা পার্টি আছে। তো অফ পেজ এসইওর যখন পার্টটাতে আমরা ব্যাকলিংক দেখবো, তখন আপনার এটা ক্লিয়ার হবে। তো আপাতত জাস্ট নামটা শুনে রাখেন যে ব্যাকলিংক। তো গুগল যে কাজটা করতো যে এটা ছিল সম্ভবত 14 বা দেখা যায় 10 সালের আগে আর কি। তখন যে কাজটা হতো যে ব্যাকলিংকের উপর ভিত্তি করে গুগল হচ্ছে সাইটগুলোকে র্যাঙ্ক করতো, অর্থাৎ যে সাইটের যত বেশি ব্যাকলিংক আছে সেই সাইটটা তত বেশি সামনে থাকবে গুগল। তো ব্যাকলিংক সহজ কথা যদি বলি, যে ব্যাকলিংক হচ্ছে যে একটা ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটে একটা লিংক বিল্ডিং করা, বা ওনার ওয়েবসাইট একটা আপনার লিংক আছে, আপনার ওয়েবসাইট ওনার একটা লিংক আছে। এইভাবে ধরেন যে লিংক এক্সচেঞ্জের মাধ্যমে যদি অনেকেই আগে ব্যাকলিংক ক্রিয়েট করে থাকতো। তো পরবর্তীতে বিভিন্ন আপডেট আসে যখন গুগল এই ব্যাকলিংক গুলোকে চেক করা শুরু করে। এর কারণটা হচ্ছে যে আহসান হাবিবের হয়তো একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে গুগল র্যাঙ্কিং এ প্রথমে আছে। কারণটা হচ্ছে এইখানে 5000 ব্যাকলিংক ক্রিয়েট করা আছে, বা এই ওয়েবসাইটটা 5000 ব্যাকলিংক ক্রিয়েট করা আছে, বিধায় এটা গুগলের সার্চে একদম প্রথমে আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আহসান হাবিবের যদি 50টা ওয়েবসাইট থাকে, আদার্স 50টা যদি ওয়েবসাইট থাকে, থাকতেই পারে, তার হয়তো পয়সা আছে, তার হয়তো আরো অন্যান্য 50টা ওয়েবসাইট আছে, বা তার ফ্রেন্ডদের আছে, বা আপনাদের সবাই মিলে দেখাচ্ছে এই গ্রুপে যারা আছেন সবাই মিলে হয়তো 50টা ওয়েবসাইট আছে। তো এখন আহসান হাবিব কি করছে যে ওই 50টা ওয়েবসাইটের সাথে তার নিজের ওয়েবসাইটগুলো লিংক করে দিয়ে রাখছে, বা দেখা যাচ্ছে যে সে তার ফ্রেন্ডদেরকে বলে আরো 50টা ব্যাকলিংক ম্যানেজ করছে, বা তার ফ্রেন্ডরা আবার তার ফ্রেন্ডদেরকে বলে আরো হয়তো 200টা ব্যাকলিংক ম্যানেজ করে দিয়ে দিচ্ছে। তো এইভাবে যদি ব্যাকলিংক ক্রিয়েট করা হয়, তো দেখা যাচ্ছে যে আমি নিজেই কিন্তু সবগুলো ব্যাকলিংক ক্রিয়েট করলাম, বা দেখা যাচ্ছে যে আমার সবগুলো ব্যাকলিংক কিন্তু আমার নিজেরই, বা দেখা যাচ্ছে এখানে কাউকে বলে কয়ে আবার এই ব্যাকলিংক গুলো ক্রিয়েট করে দেওয়া। তো এতে করে যে বিষয়টা হয় যে আমার ওয়েবসাইটের মানটা আসলে ভালো না খারাপ এটা বোঝা যায় না, কারণ আমি চাইলেই হাজার হাজার ব্যাকলিংক আমি ক্রিয়েট করতে পারছি। এখানে আসলে যাচাই বাছাই করার কেউ নাই, যে আমি যা চাচ্ছি তাই, যে আমি হাজার হাজার ব্যাকলিংক ক্রিয়েট করলাম, আমার সাইটটা গুগল র্যাঙ্কের সামনে চলে আসলো।
তো এই বিষয়টা যখন গুগল বুঝতে পারলো যে আসলে এইভাবে র্যাঙ্কিং করাটা আসলে উচিত হচ্ছে না, যেহেতু এখানে স্প্যামিং এর যে পরিমাণটা এটা বেড়ে যাচ্ছে এবং যে কেউ চাইলেই তাদের ওয়েবসাইটটাতে প্রচুর প্রচুর ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে তারা হচ্ছে গুগল সার্চের সামনে চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে গুগল যখন এটাকে বুঝতে পারলো যে আসলে এইভাবে করা যাবে না বা এইভাবে করে আসলে বেশি দিন টিকা যাবে না, কারণ একটা বাজে ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে একটা খুবই খারাপ কোয়ালিটির ওয়েবসাইট কিন্তু সেটাতে প্রচুর ব্যাকলিঙ্ক আছে, সেটা দেখা যাচ্ছে গুগলের টপে র্যাঙ্ক করে বসে আছে। তো এটা আসলে গুগল কখনোই চায় না। বা দেখা যাচ্ছে যখন কেউ গুগলে সার্চ করতেছে দেখতেছে ওই ভাঙাচোরা ওয়েবসাইটটা তাদের সামনে আসতেছে, কিন্তু ওখান থেকে তারা কোনো মানে তথ্য পাচ্ছে না, তারা সঠিক কোনো ইনফরমেশন পাচ্ছে না। যার ফলে গুগল যে কাজটা করলো যে তারা এখন থেকে এই ব্যাকলিঙ্কের উপর ভিত্তি করে 2010 সালের পরবর্তীতে তারা এই ব্যাকলিঙ্কের উপর ভিত্তি করে ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করা বন্ধ করে দিল। তারা যে কাজটা করলো যে যে ওয়েবসাইটগুলো ব্যাকলিঙ্কের উপর ভিত্তি করে একদম সামনে আছে কিন্তু কন্টেন্টের মান খুবই খারাপ, তখন এইগুলোকে ডাউন করার জন্য বা এইগুলোকে ব্রেক করার জন্য গুগল যে কাজটা করলো তারা একটা অ্যালগোরিদম লঞ্চ করলো। এটা ছিল 2010 সালে সম্ভবত। তো 2010 সালে যে অ্যালগোরিদমটা তারা লঞ্চ করে এটার নাম ছিল হচ্ছে পান্ডা অ্যালগোরিদম। তো এই পান্ডা অ্যালগোরিদমটা যখন আসলো তখন দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইট গুগল র্যাঙ্ক থেকে ফল করে গেল বা অনেক ওয়েবসাইট পেনাল্টি পেয়ে গেল। এর কারণটা হচ্ছে পান্ডার যে মেইন কাজটা ছিল যে এরা যে কাজটা করবে যে যে ব্যাকলিঙ্কের উপর ভিত্তি করে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করা আছে এগুলোকে তারা সরাই দিবে, মানে এমনিতেই সরাই দিবে না, এই ওয়েবসাইটগুলোর কন্টেন্ট কোয়ালিটি বা দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটগুলো আসলে কিভাবে কাজ করছে, এখানে যথেষ্ট পরিমাণ তথ্য আছে কিনা, এইগুলো বিচার বিবেচনা করার পর এই পান্ডা অ্যালগোরিদমটা সেই ওয়েবসাইটটাকে সামনে রাখবে কি রাখবে না এই ডিসিশনটা নিবে। এরপরে 2014 সালে যে বিষয়টা আসলো যে পান্ডার একটা আপডেট ভার্সন আসলো, সেটা হচ্ছে যে পান্ডা 4.1। সেই পান্ডা 4.1 এ যে বিষয়টা হলো যে গুগল তখন দেখলো যে ব্যাকলিঙ্কের উপর ভিত্তি করে তো আমরা এখন অ্যালগোরিদম মানে ব্যাকলিঙ্কের উপর ভিত্তি করে তো আমরা এখন সার্চের সামনে নিয়ে আসছি না বা দেখা যাচ্ছে টপে নিয়ে আসছি না, তাহলে আসলে কি করা যায়, কিসের উপর ভিত্তি করে আমরা এই কাজটা করব। দেন তারা যে কাজটা করলো যে তারা হচ্ছে কন্টেন্টের উপর ভিত্তি করে 2014 সালে পান্ডা 4.1 যেটা লঞ্চ করলো, দেন ওইখানে তারা ব্যাকলিঙ্কের উপর বিচার বিবেচনা না করে তারা হচ্ছে তাদের কন্টেন্টের উপর বিচার বিবেচনা করা শুরু করলো। যে ওয়েবসাইটটাতে আসলে কন্টেন্টের পরিমাণ অনেক বেশি, কন্টেন্টের মানে কোয়ালিটি অনেক ভালো, যেখান থেকে কেউ একজন মানে কোনো কিছু সার্চ করার পর কোনো একটা ব্লগ পড়ে যদি কেউ উপকৃত হচ্ছে, তারা যদি ওখানে কোনো একটা কমেন্ট বা রিভিউ বা রেটিং যদি ফেলে যায় তাহলে সেটাকে আসলে গুগল অনেক ভালোভাবে দেখতো এবং সেটা তারা র্যাঙ্ক করতো টপে। অর্থাৎ আপনি হচ্ছে একটা ব্লগ পড়তে গেছেন, ব্লগ পড়তে যাওয়ার পর দেখলেন যে ব্লগটা খুবই ভালো, আপনি ওখানে একটা কমেন্ট করে দিলেন যে হ্যাঁ আমি এখান থেকে ভালো সাজেশন পাইছি বা ডিসিশন নিতে পারছি, দেন গুগল এই বিষয়টাকে কনসিডার করা শুরু করলো যে হ্যাঁ আসলে হয়তো এইটাতে কাজ হচ্ছে বা এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো আসলে ভালো, তো আমরা এটাকে গুগল সার্চে সামনের দিকে র্যাঙ্ক করব। তো এরপরে যে কাজটা হলো যে অনেকেই নিজেরাই কমেন্ট করা শুরু করলো বা দেখা যাচ্ছে নিজেরাই বিভিন্ন মেইল ক্রিয়েট করে তারা হচ্ছে এই ধরনের ফিডব্যাক দেওয়া শুরু করলো এবং গুগল তখন এটাতেও কনফিউজড হয়ে গেল যে আসলে এই ফিডব্যাকগুলো আসলে ভ্যালিড কিনা বা এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা। দেন গুগল ওই কন্টেন্টগুলোকে রিড করা শুরু করলো যে আসলে এই কন্টেন্টগুলোতে আসলে কি বলা হয়েছে, এই কন্টেন্টগুলো আসলে স্পেসিফিক ভাবে ওই মানে কোনো একটা বিষয়কে বিস্তারিতভাবে বলছে কিনা বা এই প্রবলেমটার কোনো একটা সলিউশন দিয়েছে কিনা। তখন গুগল এই বিষয়টা কনসিডার করা শুরু করলো যে কন্টেন্টের কোয়ালিটি আসলে কেমন, আমরা ফিডব্যাক দেখবো না, আমরা কন্টেন্টের কোয়ালিটি দেখবো। দেন তারা কন্টেন্টের কোয়ালিটি দেখে ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করা শুরু করলো। তারপরে যে ব্যাকলিংকটা মানে তারপর যে অ্যালগোরিদমটা ছিল একটা, সেটার নাম হচ্ছে পেঙ্গুইন অ্যালগোরিদম। এই পেঙ্গুইন অ্যালগোরিদমটা তখন ব্যাকলিংক গুলোকে যাচাই বাছাই করা শুরু করলো যে আসলে ব্যাকলিংক গুলো যে দেওয়া আছে এইগুলো আসলে যথাপূর্বক জায়গা থেকে দেওয়া আছে কিনা। মানে তারা তখন যাচাই বাছাই করা শুরু করলো যে একটা ওয়েবসাইট আছে এ এবং একটা ওয়েবসাইট আছে বি, এই দুইটার মধ্যে লিংক বিল্ডিং আছে বা ব্যাকলিংক ক্রিয়েট করা আছে। এখন তখন তারা এই পেঙ্গুইন অ্যালগরিদমের মাধ্যমে দেখা শুরু করলো যে এ এবং বি এই দুইটা ওয়েবসাইট আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা, এরা আসলে রিলেভেন্ট কিনা।
যখন তারা দেখলো যে এই ওয়েবসাইটগুলো রিলেভেন্ট, তখন তারা এটাকে কনসিডার করলো, ঠিক আছে এই ব্যাকলিংকটা ঠিক আছে ভালো। কিন্তু যখন দেখলো যে রাইট ব্যাকলিংক এবং হচ্ছে এই ওয়েবসাইট দুইটা একদমই ইররিলেভেন্ট, এই দুটো সামঞ্জস্যপূর্ণ না, দেন তারা এটাকে রিমুভ করে দেওয়া শুরু করলো এবং দেখা যাচ্ছে যে ওই সাইটের জন্য তারা পেনাল্টি দেওয়া শুরু করলো। আচ্ছা, এরপর আরেকটা অ্যালগরিদম ছিল, সেটা কত সালে লঞ্চ হয়েছে আমার সঠিক মনে নাই, সেটার নাম ছিল যে গুগল হামিংবার্ড। তো এই গুগল হামিংবার্ডের যে কাজটা ছিল যে এই ডিসিশন মেক করতো, অর্থাৎ পান্ডা এবং হচ্ছে পেঙ্গুইন এই দুইটা অ্যালগরিদম যে রেজাল্টটা দিত, এই রেজাল্টের উপর ভিত্তি করে এই গুগল হামিংবার্ড যে অ্যালগরিদমটা, এটা আবার ডিসিশন দিত যে আসলে ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করা যাবে কি যাবে না। এটা আরো ফ্যাক্টরগুলোকে অ্যানালাইসিস করত, দেন তারা এই ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করার চেষ্টা করত। আচ্ছা, তো এই ছিল মোটামুটি কিছু বিষয়, এবং আমরা একটা ক্লাসে আমরা দেখবো যে হচ্ছে আপনার গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর যেগুলো আছে ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর বা গুগল কি কি বিষয়কে কনসিডার করে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ ওই ক্লাসটাতে আলোচনা হবে। তো নর্মালি আমরা যেভাবে এসইওর পার্টটা নিয়ে আগাবো সেটা হচ্ছে যে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, অন পেজ এবং অফ পেজ। তো আমরা প্রাথমিক অবস্থায় দেখবো যে অন পেজ এসইওটা কি, বা অন পেজ এসইও কি কি বিষয় নিয়ে কাজ করে, বা অন পেজ এসইওর মধ্যে কি কি বিষয় আছে এটা দেখবো। দেন আমরা দেখবো হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওতে আসলে বেশ কিছু কাজ আছে। অফ পেজ এসইওর যে কাজগুলো আছে, যেমন ধরেন যে ফোরাম পোস্টিং, বুকমার্কিং, তারপর হচ্ছে আপনার ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, এই ধরনের কাজে যে বিজনেস সাইটেশন, এই যে কাজগুলো আছে এটা হচ্ছে অফ পেজ এসইওতে। তো অফ পেজ এসইওর এই কাজগুলো আসলে ফাইবারের প্রচুর ডিমান্ড এবং অনেক ভালো সেল হয়, এবং দেখাচ্ছে এগুলো সহজেই শেখা যায়, এবং দেখাচ্ছে এগুলো ফাইবারে খুব সহজেই সেল করা যায়, এবং খুব ভালো মানের ডিমান্ড এবং ভালো মানের প্রাইস, মানে প্রাইস রেঞ্জে। তো অবশ্যই আমরা অফ পেজ এসইওটাতে খুব ভালোভাবে মনোযোগ দিব, যাতে আমরা ওইখান থেকে ওই সার্ভিসগুলো সেল করতে পারি। আচ্ছা, অন পেজ এসইও এবং অফ পেজ এসইওর মধ্যে যদি কিছু বিষয় একটু বলি, যে একদম সহজ ভাষায় যদি বলি যে অন পেজ এসইওটা কি। অন পেজ এসইওটা হচ্ছে আপনার ওয়েব পেজটাকে সঠিকভাবে সাজানো। যদি সহজ ভাষায় বলি, এখানে কিছু বিষয় আছে যেগুলো আমরা পরবর্তী দেখবো বা খেয়াল করে, বা দেখা যাচ্ছে কিভাবে লিখতে হয় বা কিভাবে এই ইনফরমেশনগুলো দিতে হয়, এগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। তো অন পেজ এসইওটাকে যদি সহজ ভাষায় বলি, যে অন পেজ এসইও কাজ করে আপনাদের পেজটাতে, অর্থাৎ আপনাদের পেজটা বা ওয়েব পেজটা আপনারা কিভাবে সাজাবেন, এইখানে কি কি নিয়ম ফলো করতে হবে, কিভাবে সাজালে এটা র‍্যাঙ্ক করার বা দেখা যাচ্ছে অন পেজ এসইওটা পারফেক্ট হবে, এটাই মেইনলি হচ্ছে অন পেজ অপটিমাইজেশন বা দেখা যাচ্ছে অন পেজ এসইওর বিষয়। আর অফ পেজ এসইওকে যদি সহজ ভাষায় বলি, যে অফ পেজ এসইওতে আসলে কি হয়, যে অফ পেজ অর্থাৎ আপনার পেজের বাইরে, বা দেখা যাচ্ছে আপনার হয়তো লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো আপনি পেজের বাইরে কোথায় কোথায় রেখে আসছেন, বা দেখা যাচ্ছে যে আপনি এই লিঙ্কগুলোকে কোথায় কোথায় কোন কোন বিজনেস ডিরেক্টরিতে আপনি দিয়ে আসছেন, বা আপনার ওয়েবসাইটটার সাথে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং, এটাকেই মূলত আমরা বলতে পারি যে অফ পেজ এসইও। অর্থাৎ আপনার পেজের সাথে বাইরের একটা সাইটের বা দেখা যাচ্ছে অন্য একটা সাইটের লিঙ্কিং করা, এটাকে আমরা বলতে পারি যে অফ পেজ এসইও। আর আপনার পেজটাতে কি কি বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনার ওয়েব পেজটাতে আপনি কি কি বিষয় খেয়াল রেখে সেইগুলো মেনটেন করবেন, কিভাবে ইমেজ আপলোড করবেন, কিভাবে আপনি টাইটেল দিবেন, কিভাবে হচ্ছে পেজটাকে সুন্দর একটা আর্টিকেল লিখবেন, এই বিষয়গুলো হচ্ছে মেইনলি আমাদের অন পেজের কিছু বিষয়। তো আমরা একটু গুগলে একটা বিষয় সার্চ দিয়ে দেখি, তাহলে সুবিধা হবে। স্যার ওয়ান পেজ এসইওটা আসলে তাহলে মূলত কি হচ্ছে স্যার, একটু যদি বুঝাই দিতেন। আচ্ছা, অন পেজ যেটা, সেটা হচ্ছে আপনার পেজটাকে ঠিক করা। মানে অন পেজ হচ্ছে আপনার পেজের যাবতীয় যে খুঁটিনাটি বিষয় আছে, যেমন টাইটেল, টাইটেল, বেটা ডেসক্রিপশন, তারপর এখানে আপনি পেজগুলোর যে হেডার দিয়ে রাখছেন সেটা, এখানে যে কন্টেন্ট গুলো দিয়ে রাখছেন, এইটা মানে আপনার পেজটাকে সুন্দরভাবে সাজানো, বা দেখা যাচ্ছে আপনার পেজের যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলোকে সুন্দরভাবে সাজানো, এটা হচ্ছে অন পেজ। অন পেজ মানে আপনার পেজের উপরে, ধরেন যে যদি চিন্তা করেন যে অন পেজ মানে আপনার পেজের উপরে যে কাজগুলো আপনাকে করতে হবে, এটাকে আমরা বলতে পারি সহজ ভাষায় যে অন পেজ। আর অফ পেজ বলতে যে আপনার পেজটাতে মোটামুটি অন পেজ করার পর সব তো ওকে, দেন আপনার ওয়েবসাইটের সাথে অন্যদের যে লিঙ্ক বিল্ডিং বা দেখা যাচ্ছে অন্যান্য যে বিষয় আদি আছে, যেমন ধরেন আপনার পেজের হচ্ছে স্পিড টেস্ট করা, বা স্পিড টেস্ট এটা অন পেজেই, দেখা যাচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ফোরাম পোস্টিং, বুকমার্কিং, এই যে বিষয়গুলো আছে
এগুলোকে আমরা দেখবো হচ্ছে অফ পেজে। বুঝতে পারছেন? স্যার গুগলে, জি স্যার গুগলে যে যে আপনি যেরকম সার্চ দিলেন না স্যার, বা আমরা যে সার্চ দিয়ে যে সাইট গুলো আমাদের আসতেছে, এটা কি এটা কি যে সাইটটা গুগলে ওঠানো, এটা কি অফ পেজের মধ্যে পড়ে না অন পেজের মধ্যে আচ্ছা, পড়ে? এটা এসইও এর মধ্যে পড়ে। আমাদের এসইও এর আবার দুইটা পার্ট, একটা হচ্ছে অন পেজ, একটা অফ পেজ, আবার আরো অনেক জি স্যার ধরনের সেটা আছে। বুঝতে পারছি। জি। কিন্তু স্যার গুগলে হচ্ছে সাইটটা উঠানো, এটা কি আসলে অন পেজ না অফ পেজ স্যার? এটা একটু কনফিউশন মনে হচ্ছে। গুগলের সাইটটা উঠানো বলতে? যেমন স্যার এই যে startech.com.bd, জি এটা হচ্ছে গুগলে সার্চ করলে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের যেমন ব্লগার গুলো আছে, জি এটা কিন্তু গুগলে সার্চ করলে আসে না স্যার। জি জি। তো এটাকে আসলে যে সাইটটা গুগলে পাওয়া যাচ্ছে বা সাইটটা গুগলে যখন উঠানো হয়েছে, এটা কি আসলে অন পেজ করে উঠানো হয়েছে না অফ পেজ করে উঠানো হয়েছে আচ্ছা আর কি আচ্ছা, ওটা? এখানে আপনাকে একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে এই র্যাঙ্কিং এ আসার জন্য আমাদেরকে মানে গুগল সার্চে যখন এইটা, এই যে startech.com.bd, এটা আমরা সার্চ দিলাম যে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, এটা সামনে আসলো। অর্থাৎ এটা গুগলে র্যাঙ্কিং করে প্রথমে আনতে হয়েছে। র্যাঙ্কিং করার জন্য আমাদেরকে এসইও করতে হয়েছে। এসইওর আবার দুইটা পার্ট আছে, একটা অন পেজ, একটা অফ পেজ। বুঝতে পারছেন? আমরা আসলে এখানে অন পেজ অফ পেজ সবগুলো করার পর এসইওটাকে কমপ্লিট করব। দেন এসইওটা কমপ্লিট হওয়ার পর গুগল সেটা দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন তারা আমাদেরকে র্যাঙ্কিং দিয়ে এটাকে সামনে আনবে। আমাদের জি স্যার এখন বুঝতে অন পারছি পেজ স্যার। অফ পেজ দুইটাই করতে হবে। বুঝতে পারছি স্যার। জি। আচ্ছা, তো এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এই সাইটটাতে একটু যাই। আমরা দুই একটা টুল ইউজ করব একটু, মানে দেখা যাচ্ছে পরবর্তীতে যখন আমরা চেক করব যে সাইটের কোয়ালিটি কেমন হলো বা এই সাইটটাতে অন পেজ অফ পেজ সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমরা একটা টুল ইউজ করব। আপাতত একটু দেখি, এই যে দেখেন, এই যে এরা যে ওয়েবসাইটে এদের কন্টেন্ট গুলো দিয়ে রাখছে, এদের যে ওয়েবসাইটের যে ডিজাইন বা দেখা যাচ্ছে এদের ওয়েবসাইটের যে স্ট্রাকচার, এটা মোটামুটি ঠিকভাবে এরা রাখছে বা এরা এইভাবে প্ল্যান করে রাখছে। আমরা যদি এদের একটা পোস্টে যাই, দেখি এই পোস্টটাতে যদি আসি, দেখেন এখানে একটা টাইটেল দেওয়া আছে, একটা টাইটেল দেওয়া আছে এখানে, তারপর কিছু কথাবার্তা লেখা আছে, হয়তো ডেসক্রিপশন বা ডিটেলস এখানে লেখা আছে, ইমেজটাও অ্যাড করা আছে। এর একটা সুন্দরভাবে একটা ইমেজ অ্যাড করে রাখছে, ঠিক আছে। টাইটেল দিয়েছে, এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে রাখছে। তো এখন বিষয়টা হচ্ছে এখানে আরো কিছু ডেসক্রিপশন আছে এবং দেখেন সুন্দরভাবে এখানে কিন্তু এরা একটা টেবিলে বা দেখাচ্ছে যে এই একটা অর্গানাইজড ওয়েতে তাদের এই ডেটাগুলো তারা দিয়ে রাখছে। এবং তারপরে এখানে আরো কিছু ডেসক্রিপশন আছে, দেখেন প্রত্যেকটা সেগমেন্টকে সুন্দরভাবে ভাগ করা, প্রত্যেকটা সেগমেন্টকে সুন্দরভাবে তারা ভাগ করে করে রাখছে। এখন আমি অন্য একটা ওয়েবসাইটে একটু যাই, এটাতে একটু যাই। আচ্ছা, এদের একটা পোস্টে একটু যাই, দেখেন এদের ডেটাগুলোর যে মানে যেভাবে এরা রাখছে, এদের টাইটেলটা আছে এইখানে, এদের টাইটেলটা আছে এখানে, মানে এক একজনের সাজানোর স্টাইলটা বা দেখা যাচ্ছে এক একজন তাদের ওয়েবসাইটটাকে যে অর্গানাইজড ওয়েতে সাজাচ্ছে, এটা তাদের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা। এরাও ডেটাগুলোকে খুবই অর্গানাইজড ওয়েতে রাখছে, কিন্তু এইখানে একটু হয়তো আপনার কাছে startech.com.bd এর সাথে তুলনামূলকভাবে এখানে হয়তো একটু ভিজিবিজি লাগতে পারে। এইখানে দেখেন এই ডেটাগুলো কিন্তু টেবিলে সুন্দরভাবে দেওয়া আছে, এখানে ডেসক্রিপশনটা এরা সেগমেন্ট হিসেবে দিছে, কিন্তু দুইটা সেগমেন্ট একসাথে চলে আসছে। তো এখানে কিছু বিষয় খেয়াল করতে হবে অন পেজ এসইওর ক্ষেত্রে। এই যে আমরা ডেটাগুলো এখানে দিলাম বা দেখা যাচ্ছে আমাদের ইনফরমেশন বা কন্টেন্টের যে ডেটাগুলো আমরা এখানে প্রোভাইড করলাম, এগুলো এই যে সেগমেন্ট অনুযায়ী যে ভাগ করা, যেমন স্পেসিফিকেশন একটা এই যে সেগমেন্ট, তারপর হচ্ছে এদের মধ্যে একটা আছে বেসিক ইনফরমেশন, ইনপুট ডিভাইস, তারপর হচ্ছে আপনার ফিজিক্যাল ডিটেলস। এই যে সুন্দরভাবে যে এই বিষয়গুলোকে যে এরা সেগমেন্ট অনুযায়ী ভাগ করে রাখছে, এতে করে আসলে সুবিধাটা কি? এতে করে যে মেইন সুবিধাটা সেটা হচ্ছে যে গুগল যখন ক্রাউল করে বা দেখা যাচ্ছে গুগল যখন এগুলোকে সার্চ করে দেখে, তারা তো আসলে আমাদের মতো এইভাবে মানে চোখ দিয়ে দেখতেছে না, বা দেখা যাচ্ছে তারা এখানে এসে পড়ে পড়েও দেখতেছে না। তারা যে বিষয়টা দেখছে তারা হচ্ছে যে কোডটা দেখছে, যে আসলে এই যে লেখা আছে এই লেখাটার পিছনে আসলে কোডটা কিভাবে আছে, কি কোড কাজ করছে। দেখেন দেখেন এইখানে প্রত্যেকটা সেকশন দেখেন টিআরটিডি বা দেখা যাচ্ছে টেবিল বা দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু সুন্দরভাবে সেগমেন্ট গুলোকে ভাগ করে করে এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো এইভাবে যে সেগমেন্ট যদি ভাগ করা থাকে বা প্রত্যেকটা সেগমেন্টকে যদি আলাদা আলাদা ভাবে এখানে স্পেসিফাই করা থাকে, তাহলে গুগলের কাছে এটা পড়তে বা দেখা যাচ্ছে গুগল এটাকে ক্রাউল করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে।
তারা সহজে এটা ইনফরমেশনটাকে এই ইনফরমেশনটা সহজেই তারা রিড করতে পারে। আর গুগল যদি সহজে রিড করতে পারে তাহলে দেখা যাচ্ছে তারা আমাদের ওয়েবসাইটটাকে অবশ্যই একটা প্লাস পয়েন্ট দিবে, বা দেখা যাচ্ছে আমাদেরকে তারা প্রায়োরিটি দিবে, কারণ আমাদের ওয়েবসাইটটা ক্রাউল করতে তাদের সুবিধা হচ্ছে, বা তারা এখান থেকে ক্রাউল করার পর যথেষ্ট পরিমাণ ডেটা তারা পাচ্ছে। এখন ধরেন যে এই ওয়েবসাইটটাতে গুগল ক্রাউল করার পর দেখলো যে এই যে সেগমেন্টটা, এখানে কিন্তু দুইটা সেগমেন্ট, হোয়াট ইজ দ্য অ্যাপল আইম্যাক, বা এটা যে প্রাইস ইন বিডি, এইটা একটা সেগমেন্ট, এবং দেখা যাচ্ছে হোয়াট অ্যাপল আইম্যাক এমআরটি 42, এই দুইটা সেগমেন্ট হয়তো গুগল আলাদাভাবে বুঝতে পারলো না বা ক্রাউল করতে পারলো না। সে যখন এটাকে রিড করতে পারলো না সঠিকভাবে, তাহলে কিন্তু সঠিক ইনফরমেশনটা তার কাছে গেল না। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি তার কাছে সঠিক ইনফরমেশনটা না যায়, বা দেখা যাচ্ছে সে যদি সঠিকভাবে ক্রাউল করতে না পারে, দেন আমাদের কিন্তু তারা অবশ্যই একটু বাঁকা চোখে দেখবে, বা দেখা যাচ্ছে তারা আমাদেরকে র্যাঙ্কিং এর সামনের দিকে নিয়ে আসতে চাইবে না। এটা মানে সচরাচর তাই হবে, কারণ তারা এখানে সঠিকভাবে রিডই করতে পারছে না আসলে এখানে কি ইনফরমেশন আছে। যদি সঠিকভাবে রিড করতে পারে তাহলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ কন্টেন্টের কোয়ালিটিটা ভালো, বা এখানে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে। তো যার কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে, যখনই আমরা কোনো সাইটকে চেক করে দেখবো, বা কোনো সাইটে যখন আমরা কোনো কিছু পোস্ট করব, বা সাইটে যখন স্ট্রাকচার আমরা রেডি করব ডেভেলপার মানে ওয়েব ডেভেলপারকে দিয়ে, তখন অবশ্যই বলবো যে আমাদের এই সেগমেন্টগুলো যেন সুন্দরভাবে সাজানো থাকে, এবং গুগল যাতে এটাকে সুন্দরভাবে ক্রাউল করতে পারে, সহজেই এটা সে প্রত্যেকটা স্পেসিফিক ফিল্ড সে বুঝতে পারে। তো এই যে বিষয়গুলো মানে আমাদের পেজের যে এই বিষয়গুলো খেয়াল রাখা, এখানে হেডার থাকতে হবে, এখানে প্রাইস সেগমেন্টটা সুন্দরভাবে দেওয়া থাকতে হবে, এখানে ডিটেলসগুলো সুন্দরভাবে আলাদা আলাদাভাবে দিতে হবে যাতে গুগলে ক্রাউল করতে সুবিধা হয়। এই যে বিষয়গুলো খেয়াল রাখা, এটাকে আমরা বলতে পারি যে অন পেজ এসইওর একটা পার্ট। বুঝতে পারলেন আহসান? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। মোট কথা স্যার যে আমাদের সাইটটাকে সুন্দরভাবে সাজাই গুছাই রাখতে হবে যেন গুগল মানে ভালোভাবে বুঝতে পারে আর কি। হ্যাঁ এটা গুগল, হচ্ছে আমাদের মেইন ফোকাস রাখতে হবে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস টার্গেট। তো এটার জন্য আসলে আমাদেরকে কি কি কাজ করতে হবে অন পেজ এসইওতে, এইগুলো বিষয়ে একটু কথা বলি। তো প্রথমে যখন আমরা সার্চ করলাম, একটু দেখেন, সার্চ করার পর কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, এইটা এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে startech.com.bd, এদের এখানে একটা টাইটেল আছে, এই ডেস্কটপ প্রাইজ ইন বাংলাদেশ, এই একটা টাইটেল কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটাকে বলা হচ্ছে যে মেটা টাইটেল। অর্থাৎ আপনি কোনো কিছু সার্চ দেওয়ার পর গুগলে সার্চ পেজে যে টাইটেলটা দেখাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে মেটা টাইটেল। তো এই মেটা টাইটেলের কিছু বিষয় আছে, আমরা যখন মেটা টাইটেল সিলেক্ট করব আমাদের একটা পেজের জন্য, বা যে মেটা টাইটেলটা আমরা গুগলে শো করতে চাচ্ছি, সেই মেটা টাইটেলটা নির্দিষ্ট একটা লেন্থ আছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম 60 দেওয়াটা মানে দেওয়া যায়, বা দেখাচ্ছে ম্যাক্সিমাম তার এর বেশিও দেওয়া যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি আমরা 60 ক্যারেক্টারের একটা মেটা টাইটেল রেডি করি, তাহলে আমাদের মেটা টাইটেলটা কমপ্লিটলি এখানে শো করবে। আচ্ছা, যদি 60-র বেশি হয়ে যায় তাহলে কি হবে দেখেন, এই যে এখানে এইভাবে ডট 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 দেখাবে। অর্থাৎ এখানে 60 ক্যারেক্টারের বেশি আছে, বড় 60 ক্যারেক্টারের থেকে বেশি ক্যারেক্টারের একটা মেটা টাইটেল ইউজ করা আছে, যার কারণে এখানে কমপ্লিট মেটা টাইটেলটা দেখাচ্ছে না। এটা গুগল অ্যাপ্রিসিয়েট করে না, কারণ এখানে আপনার তথ্যটা কিন্তু কমপ্লিট এখানে শো করছে না। বেস্ট ডেস্কটপ প্রাইজ ইন বাংলাদেশ, ডেল এসআর, এখানে হয়তো আরো কিছু লেখা আছে, হয়তো ডেল এচআর এইচপি আসুস, এগুলো হয়তো অনেক কিছু লেখা আছে। তো বিষয়টা হচ্ছে যে এটা আমাদেরকে প্রথম দেখাতেই, বা দেখাচ্ছে প্রথমে আমরা গুগলে সার্চ করে এখানে যে কমপ্লিট যে তথ্যটা একদম সেটা পাচ্ছি না, আমরা ইনকমপ্লিট তথ্য পাচ্ছি। তো এই কারণে গুগল এটাকে বলে দেয় যে যদি মানে গুগল না, এসইও এক্সপার্ট এটা বলে যে আপনারা যখন বেটা টাইটেল যখন সিলেক্ট করবেন, যখন বেটা টাইটেল দিবেন, তখন চেষ্টা করবেন যে বেটা টাইটেল যেন 60 ক্যারেক্টারের মধ্যে হয়। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে 50 থেকে 60-র মধ্যে বেটা টাইটেলটাকে রাখা। যেমন এই যে রাখছে দেখেন, ব্র্যান্ডেড পিসি প্রাইস ইন বাংলাদেশ। তো এটা কিন্তু একটা মোটামুটি ভালো, দেখা যাচ্ছে যে অনেক কম কিওয়ার্ডে বা অনেক কম ক্যারেক্টারে এখানে একটা সুন্দর একটা বেটা টাইটেল তারা রেডি করে রাখছে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে ইউআরএল এর যে বিষয়টা, এটা আমাদেরকে দেখতে হবে। আমরা যখন এই লিঙ্কটাতে ক্লিক করলাম, এই লিঙ্কটাতে ক্লিক করার পর দেখেন আমাদের যে ইউআরএলটা দিছে সেটা হচ্ছে startech.com.bd/desktop। এই ইউআরএলটা অবশ্যই সুন্দরভাবে সাজাতে হবে। আপনারা দেখবেন যে অনেক সময় ইউআরএল গুলো একটু অগোছালো অবস্থায় আছে। ইউআরএল গুলোতে অনেক সময় দেখবেন যে
সুন্দরভাবে এইভাবে লেখা নাই, কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার, বা দেখা যাচ্ছে যে এখানে এটা যেটা লিখে রাখছে যে ডেস্কটপ। তো মেইনলি এখানে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে হেড কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে আপনাদের এই পেজটা বা এই মেটা টাইটেলটার যে হেড কিওয়ার্ডটা আছে এটাকে এখানে প্লেস করা ইউআরএল, এটা আপনাদেরকে চেক করে দেখতে হবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে মেটা ডেসক্রিপশন। আপনারা যদি গুগলে সার্চ করার পর দেখেন যে এখানে দেখবেন যে মেটা ডেসক্রিপশন হিসেবে দেওয়া আছে। এই যে দেখেন এই যে ডেসক্রিপশনটা, অর্থাৎ আপনার মেটা টাইটেলের নিচেই যে ছোট্ট করে একটা ডেসক্রিপশন দেওয়া যে বাই ডেস্কটপ কম্পিউটার অ্যাট বেস্ট প্রাইসেস ইফ ইউ আর লুকিং ফর এ আচ্ছা স্টোর হোয়ার ইউ ক্যান বাই লেটেস্ট ডেস্কটপ কম্পিউটার ইন বাংলাদেশ। আচ্ছা, এইভাবে এখানে যে মেটা টাইটেলটা এরা দিছে এটা হচ্ছে মানে এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে যে মেটা ডেসক্রিপশন, অর্থাৎ মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন। এখানে একটা বেস্ট প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে যে আপনারা কতগুলো ক্যারেক্টার ইউজ করতে পারবেন ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে যে বেস্ট প্র্যাকটিসটা সেটা হচ্ছে যে 150 থেকে 160টা ক্যারেক্টার ইউজ করা। এখানে দেখেন যে তথ্যটা দেওয়া আছে, অর্থাৎ মেটা ডেসক্রিপশনে যে তথ্যটা দেওয়া আছে, চিপ অ্যান্ড পাওয়ারফুল পিসি ফর স্টুডেন্টস, তারপর হচ্ছে প্রফেশনালস অ্যাট লোয়েস্ট প্রাইস ইন বাংলাদেশ। দেখেন এদের যে মেটা ডেসক্রিপশনটা আছে এটা কিন্তু এখানে সম্পূর্ণ দেখাচ্ছে, অর্থাৎ কমপ্লিট এখানে আছে। আর এখানে দেখেন এখানে আবার যেহেতু 150 থেকে 60টা ক্যারেক্টারের বেশি তারা দিয়ে দিছে, যার কারণে এখানে ডট 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 দেখাচ্ছে, অর্থাৎ এই তথ্যটা ইনকমপ্লিট, এই তথ্যটা এখানে ইনকমপ্লিট। তো যার কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে যখনই আমরা বেটা টাইটেল বা দেখা যাচ্ছে বেটা টাইটেল লিখবো, এটার লেন্থটা হবে হচ্ছে 50 থেকে 60 ক্যারেক্টার, এবং যখনই বেটা ডেসক্রিপশন আমরা লিখবো এটার ম্যাক্সিমাম লেন্থ হবে 150 থেকে 160টা ক্যারেক্টার। এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় একটু বলে রাখি যে যখন আপনারা গুগলে বা দেখা যাচ্ছে আপনাদের ওয়েবসাইটে যখন বেটা টাইটেল বা দেখা যাচ্ছে বেটা ডেসক্রিপশন দিবেন, তখন এই বেটা টাইটেলটা আপনারা নির্দিষ্ট করে গুগলকে বলে দিতে পারেন যে আমার ওয়েবসাইটে যখন কেউ সার্চ করবে বা আমার ওয়েবসাইটে যখন সার্চের সামনে আসবে, দেন এই বেটা টাইটেলটা আপনারা দেখাবেন গুগলকে। এটা আপনি বলে দিতে পারেন যে সার্চে আমার বেটা টাইটেলটা এটা শো করবে, এটা আপনি নির্দিষ্ট করে বলে দিতে পারবেন এবং গুগল ওটাই দেখাবে। কিন্তু এই যে বেটা ডেসক্রিপশনের যে বিষয়টা, আচ্ছা বেটা ডেসক্রিপশনের যে বিষয়টা সেটা হচ্ছে গুগল চেঞ্জ করতেও পারে, নাও করতে পারে, অথবা দেখা যাচ্ছে তারা এটা আপনার ওয়েবসাইট থেকে ক্রাউল করে দিবে। অর্থাৎ এই যে বেটা টাইটেল যেটা আছে এটা আপনি নির্দিষ্ট করে দিতে পারেন, কিন্তু এটা যদি আপনি নির্দিষ্ট করে বলেও দেন, এটা আসলে গুগলের মর্জি, সে আসলে আপনার নির্দিষ্ট করে দেওয়া বেটা ডেসক্রিপশনটা শো করবে কি করবে না এটা গুগল বলতে মানে গুগল ডিসাইড করবে। স্যার মেটা ডিসক্রিপশনের নিচে একটা ওই যে যেমন ব্র্যান্ড পিসি, গেমিং পিসি, ইন অন পিসি, এইচপি, এটা আসলে কি স্যার, এটা ট্যাগ নাকি? হ্যাঁ, এটা হচ্ছে এটাতে এদের যে আদার যে পেজ গুলো আছে বা দেখা যাচ্ছে যে এই যে রিলেটেড যে সাজেশন বা দেখা যাচ্ছে রিলেটেড যে সার্চ গুলো আছে এইগুলো এখান থেকে দেখাচ্ছে। যেমন আমরা সার্চ করছি কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এরা আমাদেরকে দেখাচ্ছে ডেস্কটপ কম্পিউটার। তো দেখা যাচ্ছে তারপরে অনেকেই হচ্ছে এই ধরনের সার্চ করছে, সেটা হচ্ছে যে ব্র্যান্ড পিসি, গেমিং পিসি বা ইন ওয়ান পিসি, এইচপি, এই ধরনের যে পপুলার যে সার্চ গুলো আছে এগুলো এরা এখানে শো করে রাখছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, দেখেন এরা এখানে সেট আপ করে রাখে নাই, এরা এখানে বলে নাই যে আমাদের যে পপুলার যে ট্যাগ গুলো আছে বা পপুলার যে লিঙ্ক গুলো আছে এগুলো আমরা এখানে দিব না, মানে এরা দেয় নাই। কিন্তু বাকি সবগুলো ওয়েবসাইটে এটা দিয়ে রাখে, এবং এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। কারণ এখানে আপনি হয়তো সার্চ করেন কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এখন ভাবতেছেন যে ঠিক আছে আমার তো টাকা পয়সা আছে, একটা ব্র্যান্ডের একটা পিসি একটু সার্চ করে দেখি, কিনি আর না কিনি কিন্তু সার্চ করে দেখি। তারপর ধরেন যে কেউ হয়তো গেমিং বা দেখা যায় গেম সম্পর্কে হয়তো খুব বেশি আগ্রহী, তো তারা হয়তো একটু কিনে আর না কিনে হয়তো গেমিং পিসিটা সার্চ করে এখানে দেখলেন, মানে সামনে আসলো, এখান থেকে একটা আগ্রহ বাড়ে সবার। তো এই কারণে যে পপুলার যে সার্চ বা রিলেটেড যে সার্চগুলো আছে এগুলো আসলে এখানে বেটা ডেসক্রিপশনের পর এখানে শো করা যায়। আচ্ছা, তো আমরা একটা পোস্ট একটু দেখি যে ওয়েবসাইটটাতে যেটা পোস্ট করছে, কিছু বিষয় আপনাদেরকে বললাম যে অবশ্যই টাইটেল থাকতে হবে সুন্দরভাবে, এখানে যে ডিটেলস বা এই ডেসক্রিপশন যেটা থাকবে, যে কোনো পোস্ট হোক বা যে কোনো আর্টিকেল হোক, এটাকে অবশ্যই একটা অর্গানাইজড ওয়েতে সাজানো থাকবে যাতে গুগল ক্রাউল করতে এটাকে সহজেই ক্রাউল করতে পারে। পোস্টগুলোতে আসলে ইমেজ থাকে, প্রত্যেকটা পোস্টে দেখবে একটা করে ইমেজ বা দেখা যাচ্ছে যে একটা বা একের অধিক ইমেজ পোস্টগুলোতে থাকতে পারে। আপনাদের আর্টিকেল বা ব্লগে
এখানে ইমেজগুলো থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে ইমেজটাকেও আমাদেরকে অপটিমাইজ করে নিতে হবে। তো ইমেজ অপটিমাইজেশনের যে বিষয়টা, যে আপনারা হচ্ছে ইমেজটা দেখবেন, এটা একটু ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে দেখাই। স্যার ইমেজ কি কপিরাইট ধরে? অবশ্যই কপিরাইট ধরে। কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায় এমন কোনো সাইট আছে কি স্যার? অনেক সাইট আছে। আচ্ছা, এই ইমেজটা যদি আপনারা কল্পনা করেন যে যেহেতু startec.com.bd এটা actually একদম গুগল সার্চের টপে আসছে একটা ওয়েবসাইট, তারা যেভাবে আসলে ইমেজগুলোকে রেডি করে রাখছে, এইভাবে যদি আমরা আমাদের ইমেজগুলোকে সাবমিট করতে পারি বা অপটিমাইজ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ইমেজগুলো একটু ভালো কোয়ালিটি বা দেখা যাচ্ছে যে ভালো জায়গায় যাবে। তো বিষয়টা হচ্ছে ইমেজ থেকে কিন্তু ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক আসে। এই বিষয়টা কি আপনারা জানেন যে ইমেজ থেকে ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক আসে? স্যার গুগল থেকে ওই যে গুগল সার্চে যখন ইমেজ সার্চ দেওয়া হয় ওখান থেকে আসছে কি স্যার? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমরা যখন কম্পিউটার প্রাইজে বাংলাদেশ লিখে সার্চ দিই বা দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু বা লিখে যখন সার্চ দিই, আমরা কিন্তু ইমেজটাকেও কিন্তু সার্চ করি। তো দেখেন এখানে আমরা যখন দেখতেছি যে 9th জেনারেশন ডেস্কটপ কম্পিউটার বা এটা তো অনেক ভালো, আমরা যখন ইমেজটা যখন দেখলাম, দেখার পর মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখি 9th জেনারেশন ডেস্কটপ কম্পিউটার, একটু এদের ওয়েবসাইটটাতে গিয়ে একটু দেখি। ক্লিক করলাম, ওদের ওয়েবসাইট আমাদেরকে দিয়ে আসলো। এটা হচ্ছে কি globalbrand.com.bd। তো আমরা যে এই ওয়েবসাইটটাতে আসলাম, যে ভিজিটটা যে করলাম, এটা কেন আসলাম? তারা সুন্দরভাবে একটা ইমেজ এখানে দিয়ে রাখছে এবং গুগল সার্চে এই স্যার ইমেজটা। এটা তো ইমেজ ইমেজ দেখলাম, জি, যে ইমেজটা দেখে দেন আমরা ওখানে তাকে ভিজিট করতে আসলাম। হ্যাঁ, এই যে ইমেজটাকে যে ভিজিট করে ওয়েবসাইটে একটা ট্রাফিক আসলো, এটা কিন্তু অনেক বেশি বা দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণ আসতে পারে যদি আপনার ইমেজটাকে পারফেক্ট ভাবে এসইও করা হয় বা আপনার ইমেজটা যদি দেখতে অনেক সুন্দর হয়। কারণ আমরা এখানে যে জিনিসটা দেখতেছি, আচ্ছা ঠিক আছে, এখানে এই ইমেজটা বা এই ইমেজটার কথা যদি বলি, এখানে আসলে দেখার মতো কিছু নাই বা আমাদের আসলে ক্লিক করে দেখার মতো আগ্রহ হচ্ছে না। কিন্তু এখানে একটা দেখেন কথা লিখে রাখছে যে 9th জেনারেশন ডেস্কটপ কম্পিউটার। তো যারা আসলে ডেস্কটপ কম্পিউটার বা এগুলো যারা ইউজ করেন, তাদের হয়তো আইডিয়া আছে 9th জেনারেশন, তো এটা মোটামুটি মনে হয় যে ভালো। এই যে কথাটা এখানে যে লিখে রাখছে, এটা কথাটা লিখে রাখার পর যে কাজটা হলো যে আমাদের কিন্তু এটা ক্লিক করতে বাধ্য করলো যে 9th জেনারেশন ডেস্কটপ কম্পিউটার আছে, একটু দেখি। তো আমরা যদি আমাদের ইমেজগুলোকে এইভাবে সাজাতে পারি যে একটা আই ক্যাচি একটা টাইটেল আছে বা দেখা যাচ্ছে ওখানে কোনো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে বা যেটা দেখে আসলে এখানে সবাই আকৃষ্ট হতে পারে, এই ধরনের কথা যদি লেখা থাকে যে 9th জেনারেশন ডেস্কটপ কম্পিউটার, তো সবাই একটু আগ্রহ বাড়বে। আর এই ইমেজটা দেখেন, এখানে কিছু লেখা নাই, এটা দেখেও বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে যে এটা আসলে কিসের ইমেজ, অনেকে হয়তো বুঝবেই না। আবার দেখেন এইখানে যে পিসির যে যে কেসিংটা যেটা ইউজ করা আছে, এটা আবার দেখেন অনেক ভালো বা আকর্ষণীয়, অনেকের কাছে এটা অনেক ভালো মনে হতে পারে। তো এইখানে আবার দেখেন ফাটাফাটি পিসি অফার, এইভাবে যে এরা যে কথাগুলো লিখে রাখছে, এতে করে কি হচ্ছে যে এখান থেকে আসলে ভিউ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাচ্ছে। আপনি যদি এই ইমেজটার কথা চিন্তা করেন, এই ইমেজটা যদি গুগল সার্চে আসতো, আমরা হয়তো দেখতাম যে এটা একটা ডেলের ল্যাপটপ, একটা মানে সরি ডেলের একটা পিসিও না, এখানে জাস্ট মনিটর দেখতে পাচ্ছি, এর একটা ইমেজ তারা ওখানে দিয়ে রাখছে। তো এটাতে আসলে কিছু বোঝা যাচ্ছে না এটা আসলে কি, অনেকে হয়তো বুঝবেও না। তো এখান থেকে কিন্তু ক্লিক হওয়ার পসিবিলিটিটা কম। তো আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে ইমেজটা যাতে আই ক্যাচি ভাবে তৈরি করা যায়। যে এই যে এখানে 9th জেনারেশন ডেস্কটপ কম্পিউটার, এটা দেখার পর যে আমি জাস্ট এখানে ক্লিক করে এটা সাইটটাতে গেলাম, একটা ভিজিট করলাম, তো এই যে এদের ওয়েবসাইটে একটা ট্রাফিক আসলো, একটা ভিজিটর যে আসলো, এটা একটু আমরা যদি দেখি যে এটার নাম কি globalbrand.com.bd। আমরা যখন কম্পিউটার প্রাইজে বাংলাদেশ লিখে সার্চ দিলাম, দেখি globalbrand.com.bd এটা আসলে কোথায়। দেখেন এরা আছে চতুর্থ, মানে চতুর্থ পজিশনে এরা আছে globalbrand.com.bd। তো আমরা নর্মালি কি করি, প্রথম দ্বিতীয় তৃতীয় বা এগুলো থেকে হয়তো প্রাইসগুলো বা দেখাচ্ছে কোনো সার্চ রেজাল্ট আমরা দেখার চেষ্টা করি। তো এই যে চতুর্থতা আছে, এর কারণটা হচ্ছে যে চতুর্থতা থাকার ফলেও তার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক কম নাই। সে হয়তো দেখাতে সুন্দরভাবে একটা ইমেজ রেডি করে রাখছে, যেটা থ্রুতে তার ওয়েবসাইটটাতে ভিজিটর আসছে প্রচুর। তো ইমেজ অপটিমাইজেশনের বিষয়টা আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। আর আপনারা যখন ফাইবার অ্যাকাউন্টের জন্য যখন আপনারা ইমেজ ক্রিয়েট করেছিলেন, আপনাদেরকে মনে আছে যে ইমেজ ক্রিয়েট করার সময় ইমেজের কিছু এসইওর কিছু বিষয় ছিল। ফাইবারের যে গিগের ইমেজটা আপলোড দিয়েছিলেন সেখানে জি স্যার, জি স্যার বুঝলাম মনে আছে। ওখানে।
হ্যাঁ, বলে দিয়েছিলেন এসে করার জন্য। প্রপার্টিস থেকে স্যার, জাস্ট স্যার প্রপার্টিসে গিয়ে ডিটেইলসে প্রপার্টিস থেকে অফলাইন এসিও ডিটেলস ওখানে হচ্ছে হ্যাঁ, টাইটেল। দেখেন এখানে টাইটেল, টাইটেল। সাবজেক্ট, এখানে অবশ্যই এটা রেটিংটা বাড়ায় দিবেন, এখানে ট্যাগগুলো দিবেন, কমেন্টগুলো দিবেন। দেওয়ার পর এইগুলো সুন্দরভাবে আপনারা অপটিমাইজ করে এই ইমেজটাকে আপনারা জাস্ট অ্যাপ্লাই করে রেডি করবেন। একদম পারফেক্টলি অফ পেজ এসিও বা অফলাইন এসিও, যেটা একটা ইমেজের যে এসিও, এটা আপনারা করে নেবেন। যখনই আপনারা কোনো ওয়েবসাইটে ইমেজ আপলোড দিতে যাবেন বা দেখা যাচ্ছে কোনো একটা ইমেজ ইউজ করবেন, সেই ইমেজটাকে পারফেক্টলি রেডি করে নিতে হবে। আচ্ছা, একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে যে যে কোনো সময় মানে যখন আমরা কোনো ইমেজ ইউজ করব, এই ইমেজগুলোকে অবশ্যই স্কোয়ার সাইজে নেওয়ার চেষ্টা করব। কারণ স্কোয়ার সাইজে যে ইমেজ, এটার যে সুবিধাটা হচ্ছে এটা যে কোনো জায়গাতে পারফেক্টলি ফিট হয়ে যায়। আবার আরেকটা বিষয় আছে যে আপনার ওয়েবসাইটের ডেভেলপার যিনি আছেন তিনি অবশ্যই ইমেজটাকে এখানে সেট করার জন্য বা দেখা যাচ্ছে ইমেজটা আপলোড করার জন্য এখানে একটা নির্দিষ্ট জায়গা সে রেডি করে রাখছে, বা এই যে পোর্শনটা বা এই যে এই ডিপটা সে নির্দিষ্ট একটা সাইজের দিয়েই রাখছে। তো আপনাকে ওই নির্দিষ্ট সাইজের ইমেজটাই এখানে অ্যাড করতে হবে। সে হয়তো এখানে একটা ভার্টিক্যাল ইমেজ অ্যাড করার জন্য বা দেখা যাচ্ছে যে 16:9 বা দেখা যাচ্ছে 9:16, যে কোনো একটা আলাদা কাস্টম সাইজ সে দিয়ে রাখছে। এখন আপনি ওখানে স্কোয়ার সাইজ ইমেজ অ্যাড করলেন, সেটা আসলে পারফেক্টলি ফিট হচ্ছে না। তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে এখানে আসলে কি সাইজের ইমেজ দিলে আমাদের জন্য পারফেক্ট হবে। তো এটা আপনাকে ডেভেলপার বলেই দিবে যে এখানে আসলে এই সাইজের ইমেজ আপনাকে অ্যাড করতে হবে। অথবা যদি ডেভেলপার যদি খুব ভালোভাবে এটা কাজ করে থাকে, আপনি যে কোনো সাইজের ইমেজ দেন না কেন, এটা পারফেক্টলি ওখানে সেট করে দিবে। আচ্ছা, তো কপিরাইট ফ্রি ইমেজ আসলে ইমেজের আসলে কপিরাইট ধরে, খুবই ভালোভাবেই ধরে। তো আসলে কপিরাইট ফ্রি ইমেজ আমরা কিভাবে ইউজ করবো সেটা একটু দেখাই, যে কপিরাইট ফ্রি ইমেজ কোথায় পাবো। আচ্ছা, গুগলে আসার পর এবার হচ্ছে দেখেন কোনো কিছু সার্চ দিলাম যে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ। এখানে আসার পর ইমেজটাতে আমরা আসবো। ইমেজে আসার পর একটু দেখি, এখানে দেখেন যে টুল অপশনটা আছে, এই টুল অপশনটাতে আপনারা ক্লিক করবেন। টুল অপশনটাতে আসার পর দেখেন ইউজেস রাইটস একটা অপশন আছে, এটাতে ড্রপ ডাউন করার পর দেখেন যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স মানে যে এইটাতে আপনারা দিবেন যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স মানে যাতে এটা সবাই ইউজ করতে পারবে, কপিরাইট ফ্রি ইমেজ। আপনারা জাস্ট ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এটা দিবেন। দেওয়ার পর দেখেন এখানে ফ্রিতে অনেক ইমেজ আমাদেরকে দেখাচ্ছে। তো এই ইমেজগুলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স যেটা, এটা যদি ইউজ করা হয় তাহলে আমরা এই ইমেজটা দিয়ে আমরা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবো। আপনারা এই ইমেজ এখন ডাউনলোড করে কোথাও ইউজ করেন, এটা আপনাদেরকে কোনো কপিরাইট ক্লেম করবে না। এখন একটা বিষয় দেখেন যে আমরা যদি এটা অল করে দেই, এখানে দেখেন যে সবগুলো একদম কম্পিউটার পিসি বা এই ধরনের ইমেজই এখানে আসছে। আর আমরা যদি জাস্ট এখান থেকে টুলসে গিয়ে ক্রিয়েটিভ কমন্স করে দেই, দেখেন এখানে মাত্র 3-4টা ইমেজ আসছে, যেগুলো হচ্ছে আমাদের এই কম্পিউটার বা দেখা যাচ্ছে কম্পিউটার প্রাইজে বাংলাদেশ এই রিলেটেড। আচ্ছা, কম্পিউটার লিখে সার্চ দিই, দেখেন এখানে এই যে ইমেজগুলো আসছে এগুলো আসলে কপিরাইট ফ্রি। আমরা চাইলে এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারি, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনারা এগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, আরো কিছু ওয়েবসাইট আছে, সেটার মধ্যে একটা হচ্ছে shutterstock.com, তারপর আছে সম্ভবত ওটার নাম হচ্ছে ইউনিস্প্ল্যাশ আছে, হ্যাঁ পিক্সাবে বা পিক্সাবে, দেখি তো পিক্সাবে এখনো কাজ করছে কিনা ফ্রিতে। আচ্ছা, পিক্সাবে যেটা, এটা আসলে অনেক ভালো এবং দেখা যাচ্ছে যে এখানে ফ্রিতে অনেক হাই কোয়ালিটির ইমেজ আপনি অ্যাড মানে এখান থেকে নিতে পারবেন ফ্রিতে। আচ্ছা, তো shutterstock.com যেটা, এই shutterstock.com এ কি হয় যে ওরা হচ্ছে আপনাদেরকে এই কপিরাইটের জন্য দেখা যাচ্ছে ওখানে ওয়াটারমার্ক দিয়ে দেয়। তো ওইটা আসলে খুব একটা ভালো কাজে আসে না। তো পিক্সাবে থেকে আমরা কিন্তু ইমেজ নিতে পারি। আমরা যদি লিখি যে কম্পিউটার লিখে যদি সার্চ দিই, দেখেন এখানে প্রচুর ইমেজ চলে আসছে। ধরেন যে এই ইমেজটার কথাই যদি বলি, আচ্ছা ঠিক আছে, আমার ফ্রিতে খুব একটা ভালো কাজ করছে না, দেখি একটু, না এরা আর ফ্রিতে কাজ করছে না। আচ্ছা দেখি এখন ইউনিস্প্ল্যাশটা একটু দেখি।
হ্যাঁ, ইউনিস প্লাসটা ফ্রিতে কাজ করছে এবং দেখেন এখানে স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ এবং দেখা যাচ্ছে অরিজিনাল যে সাইজটা আছে আপনারা যদি খেয়াল করেন 6000 পিক্সেল বা 4000 পিক্সেল, 2400 পিক্সেল বাই 1600 পিক্সেল। তো এত হাই রেজলিউশনের ইমেজ আপনাদেরকে এখান থেকে ফ্রিতেই দিচ্ছে। আমি যদি এটা ডাউনলোড করি, দেখেন এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, একটু ওপেন করি। এটা অনেক ভালো রেজলিউশনের একটা ইমেজ আপনাদেরকে ফ্রিতে দিচ্ছে। তো আপনারা চাইলে ইউনিস প্লাসটা ইউজ করতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এই ওয়েবসাইট আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে ফ্রিতে আপনারা কোনো রকম দেখা যাচ্ছে যে ওয়াটারমার্ক ছাড়াই এখান থেকে এই ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তবে চেষ্টা করবেন যে যে ইমেজগুলো ডাউনলোড করে নিচ্ছেন এগুলো আসলে হুবহু এইভাবে ইউজ না করার, কারণ দেখা যাচ্ছে এখান থেকে ডাউনলোড করা ইমেজ মানে হচ্ছে সেটা আপনার সাবজেক্টের সাথে বা দেখা যাচ্ছে আপনি যে বিষয়টা এক্সপ্লেইন করার চেষ্টা করছেন এটার সাথে 100% নাও মিলতে পারে। একটু আগে যে ইমেজটা ডাউনলোড করলাম, যদি এটার কথাই বলি, যে এখানে আসলে কিবোর্ডের একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের ছবি যদি আপনারা গুগল সার্চে চলেও আসে, হয়তো কেউ ক্লিক করে দেখবেন না, বা দেখা যাচ্ছে ওয়েবসাইটটাতে আপনারা ভিজিট করে মানে এই ইমেজের থ্রুতে হয়তো ভিজিট করতে যাবেন না। একটু আগে যে বিষয়টা বললাম যে এখানে যদি সুন্দরভাবে আই ক্যাচি করে একটা কথা আপনারা লিখে দেন, তাহলে কিন্তু এই ব্লগটা পড়ার জন্য বা এই আর্টিকেলটা পড়ার জন্য এখান থেকে কিন্তু ট্রাফিক জেনারেট হবে। অর্থাৎ আপনি যদি এখানে আই ক্যাচি একটা কথা লিখতে পারেন, এটা থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট হবে। আর যদি সাদামাটা ভাবে শুধু এই ইমেজটাই যদি আপনি দিয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে যে সবাই এই ইমেজটা শুধু স্ক্রল করে চলে যাবে, যেটা একটু আগে আমাদের ক্ষেত্রে হলো আর কি। জাস্ট আমরা যদি এখানে ইমেজ দেখতেছি আর চলে যাচ্ছে, এখানে কি বলছে ডেস্কটপ কম্পিউটার। আচ্ছা, তাহলে হয়তো আমরা এখানে একটু ক্লিক করতে পারি। তো এই ছিল কিছু বিষয়। জি স্যার, বুঝতে পারছি। মানে আমরা যেটাই করতে যাই না কেন অন্তত আই ক্যাচি করতে হবে। হ্যাঁ, অবশ্যই, কারণ আপনারা এখানে একটু জিনিস খেয়াল করেন যে এখানে প্রচুর ছবি, এই ছবিটা গুগল সার্চে একদম ইমেজ সার্চে প্রথমে আসছে, এটা দ্বিতীয়তে আসছে, আর তারপরে এটা আসছে তৃতীয়তে। তো ফাটাফাটি পিসি অফার এই কথাটা থেকেই দেখা যাচ্ছে এখানে অনেকেই ভাববে যে ঠিক আছে একটু গিয়ে একটু দেখি। এটা আসছে ইউটিউব থেকে, একটা ইউটিউবের একটা ভিডিও থেকে এই ইমেজটা আমাদেরকে শো করছে। তো এইটা যদি কোনো একটা ইউটিউব ভিডিও যদি থাম্বনেল হয়, তো দেখেন কি বলছে, ইন্টেল কোর i5 8 GB র্যাম, তারপর বলছে 120 GB SSD। তো যারা এগুলো বোঝে বা যারা আসলে এই ধরনের পিসি কিনতে চাচ্ছে, তারা কিন্তু এটা দেখেই কিন্তু এটাতে একটা ক্লিক করবে এবং দেখা যায় তার ইউটিউব চ্যানেলে বা দেখা যায় তার এই ভিডিওটাতে একটা ভিউ হয়ে যাবে। আর এই বেসটা দেখেন আসলে কি দিয়ে রাখছে কিছুই বোঝা যাচ্ছে না, বা অনেকেই হয়তো বুঝবেই না যে এটা কি দিয়ে রাখছে। একটা কেসিং দিয়ে রাখছে, একটা কিবোর্ড দিয়ে রাখছে, একটা মাউস দিয়ে রাখছে। আর এই বেসটা যদি দেখেন যে কি 9th জেনারেশন, ঠিক আছে, এটা একটা ভালো। তো দেখা যাচ্ছে এখানে কি বলছে, ডেল ব্র্যান্ড পিসি কোর i3 মাত্র 9500 টাকায়। তো এটা যদি কেউ দেখে তাহলে অবশ্যই এটা কিন্তু তারা ক্লিক করে দেখবে যে আসলে এত কম মূল্যে, এত সাশ্রয়ী মূল্যে কোর i3 একটা পিসি দিচ্ছে আমাদেরকে, একটু দেখি সার্চ করি। তো তারা কিন্তু এই ওয়েবসাইটটাতে যাবে, বা ওয়েবসাইট বা দেখা যাচ্ছে তাদের ইউটিউবের ভিডিওর যে লিঙ্কটা দেওয়া আছে এটাতে কিন্তু তারা ভিজিট করবে। তো আপনারা যদি শুধুমাত্র মানে সাদামাটা একটা ইমেজ ডাউনলোড করলেন আর দিয়ে দিলেন, তাহলে যে এরকম হবে, সবাই শুধু স্ক্রল করবে আর নিচে যাবে, গিয়ে দেখবে যে এখানে কোথায়, যে আচ্ছা এটা তো ভালো লাগতেছে, একটু সার্চ করে দেখি। তো অবশ্যই আপনাদের ইমেজটাকে আই ক্যাচিং ভাবে সাজাতে হবে এবং ইমেজটা এসইও করতে হবে। স্যার একটা ইমেজ তো দেখতেছে স্যার আমাদের ইউটিউবের জন্য এবং ওয়েবসাইটের জন্য দুটাই কাজ করতেছে। হ্যাঁ, মানে ইউটিউব থাম্বনেলটাও হচ্ছে যদি এরকম করে করা হয় তাহলে এখানে আসতেছে, আবার যেটা ওয়েবসাইটের জন্য পোস্টে যেটা করা হবে ওটাও আসবে। এটা আসলে এক একজনের ইন্টেনশন এক এক রকম থাকে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে startech.com.bd এরা হচ্ছে ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করে একদম ফার্স্টে আসছে। তো আপনি এদের যে আপনি ইউটিউবে গিয়ে এদেরকে সার্চ করেন, দেখবেন যে ইউটিউবে হয়তো ওদের কোনো চ্যানেল নাই। তো তাহলে কি ওরা কি আসলে এখান থেকে ট্রাফিক পাচ্ছে না, এখান থেকে আর্নিং করছে না? তো এখন আপনার যদি দেখা যাচ্ছে যে এতটুকু মানে পরিকল্পনা, মানে এত বড় পরিকল্পনা থাকে যে আপনি ইউটিউব থেকেও আর্নিং করবেন, আপনার একটা ওয়েবসাইট আছে সেটা থেকেও আর্নিং করবেন, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো থেকেও আপনি
আর্নিং নিয়ে আসবেন। তো এটা হচ্ছে আপনার পরিকল্পনা। তো সেক্ষেত্রে পরিকল্পনা অবশ্যই একটু চেঞ্জ হবে, কারণ আপনি সবগুলো প্ল্যাটফর্ম নিয়েই কাজ করতে চাচ্ছেন, তাই না? জি স্যার। আচ্ছা, ওটা অনেক সুদূর প্রসারী, অনেক বড় চিন্তা ভাবনা। ঠিক আছে, আপনি চাইলে করতে পারেন, এটা অনেকেই করে। দেখবেন যে তাদের ওয়েবসাইট আছে, তাদের ইউটিউব চ্যানেল আছে, তাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলার গুলো আছে, বিভিন্ন ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে তারা অনেক ভালো রিচ পাচ্ছে। এটা তাদের দেখাচ্ছে অনেক বড় একটা টিম, বা দেখাচ্ছে সবাই মিলে কাজ করছে এবং প্রচুর সময় দিচ্ছে, এবং দেখা যাচ্ছে তারা এখান থেকে অবশ্য সাকসেসও হচ্ছে, সবাই অনেকেই হচ্ছে। তো এটা আপনার যদি বড় ধরনের চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি করতে পারেন। আচ্ছা আচ্ছা, তো ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে যে কয়টা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ইমেজের আসলে যে এক্সাক্ট সাইজটা ওয়েবসাইটে দিতে বলছে, আমরা সেই এক্সাক্ট সাইজের ইমেজটা ইউজ করব। ইমেজের অফ পেজ এসইওটা আমরা করে নিব। ইমেজ অবশ্যই চেষ্টা করব যে কপিরাইট ফ্রি ইউজ, মানে যে কপিরাইট ফ্রি যে ইমেজগুলো আছে এগুলো ইউজ করা। যদি আমরা কপিরাইট ফ্রি ইমেজ যদি খুঁজে না পাই, বা দেখা যাচ্ছে যে কোথাও যদি না পাই, দেন আমরা হচ্ছে গুগলের সার্চ থেকে, ইমেজ সার্চের টুল থেকে ওইখানে জাস্ট হচ্ছে যে ইমেজগুলো কপিরাইট ফ্রি সেগুলো আমরা নিয়ে নিব। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমরা বললাম যে ইউএন স্প্ল্যাশ যেটা আছে বা ইউনি স্প্ল্যাশ বলে, এটা থেকে আপনারা ইমেজ ডাউনলোড করে নিয়ে আপনাদের মতো করে একটু এডিট করে সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইটে পাবলিশ করবেন। এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইমেজের যে সাইজটা আছে, অর্থাৎ ইমেজের যে ফাইল সাইজটা আছে, এটাকে অবশ্যই আমাদেরকে সঠিকভাবে মেইনটেইন করতে হবে। একটা বিষয় একটু দেখায় যে এই ইমেজটার আসলে সাইজটা কত, ফাইল সাইজটা কত। এটার ফাইল সাইজটা হচ্ছে 60 কিলোবাইট, 60 কিলোবাইটের একটা ইমেজ। তো এই ইমেজটা আসলে লোড হতে যত বেশি সময় নেবে, আমরা যদি এখানে যদি 20 কিলোবাইটের একটা ইমেজ যদি আমরা ইউজ করতাম, সেটা অবশ্যই লোড নিতে খুব কম সময় নিত, তাই না? জি স্যার। তো যে ইমেজের আসলে ফাইল সাইজটা বেশি, সেটা লোড নিতে সময় নেয় বেশি। তো আমাদের ওয়েবসাইটের যে লোডিং স্পিডটা, এটা আসলে কমায় দেয় ইমেজ। তো আমরা চেষ্টা করব যে যখনই কোনো ইমেজ ইউজ করি না কেন, সেই ইমেজগুলোর সাইজ যেন সবসময় 100 মানে কিলোবাইটের কম হয়। তো 100 কিলোবাইটের কম, এবং দেখা যাচ্ছে যে সবচেয়ে বেটার হয় যে 50 কিলোবাইটের কম যদি হয়, তাহলে এটা আমাদের জন্য একটা বেস্ট প্র্যাকটিস। আমরা চেষ্টা করব যে যথাযথ সাইজের 50 কিলোবাইটের নিচের সাইজের ইমেজগুলো আমরা ইউজ করার চেষ্টা করব সবসময়। আচ্ছা, তারপর হচ্ছে গুগল সার্চ থেকে যদি আমরা হচ্ছে ট্রাফিক চাই, বা গুগলের ইমেজ সার্চ থেকে যদি ট্রাফিক চাই, তাহলে অবশ্যই আমাদের ইমেজটাকে খুবই আকর্ষণীয়ভাবে সাজাতে হবে। ইমেজের সাইজটা যদি 100 কিলোবাইট বা 200 কিলোবাইট বা 300 কিলোবাইট যদি হয়ে যায়, এটাকে ফাইল সাইজটাকে আমাদের রিডিউস করতে হবে। ফাইল সাইজটা রিডিউস করার জন্য হচ্ছে একটা সাইট আছে, আমি একটু দেখি যে সাইটটার সঠিক আমার খেয়াল আছে কিনা। আচ্ছা হ্যাঁ, imageoptim.com, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ধরেন আপনাদেরকে একটা 150 কিলোবাইটের একটা ইমেজ দেওয়া হলো, তো এখন আপনাদেরকে বলা হচ্ছে যে ওয়েবসাইটে ইমেজ অ্যাড করতে হবে 100 কিলোবাইটের, হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। তো এটা আসলে কমাবেন কিভাবে? খুবই সহজ, এখানে জাস্ট, আচ্ছা এটা রিসেন্টলি ইউজ করলাম যে ফ্রিতে, এটা রিসেন্টলি ইউজ করলাম ফ্রিতে, এখন দেখি আমার প্রিমিয়াম হয়ে গেছে। যেহেতু এই সাইটটা প্রিমিয়াম হয়ে গেছে, আমরা এটা ইউজ করতে পারছি না। আমরা জাস্ট এখানে আরেকটা ওয়েবসাইটে আসলাম, imageoptimizer.net। এটাতে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যে এখানে ইমেজ আপলোড করার অপশন আছে। আমরা জাস্ট আমাদের যে ইমেজটাতে আমরা অপটিমাইজ করতে চাচ্ছি, বা যেটা ফাইল সাইজ রিডিউস করতে চাচ্ছি, এটাতে আসবো, জাস্ট ওপেন, ওই ফাইলটাকে চুজ করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা যে সাইজের ইমেজটা নিতে যাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দেবো। ধরেন আমরা এটা নিতে যাচ্ছি যে 400 পিক্সেল বাই হচ্ছে 300 পিক্সেল। এটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে অপটিমাইজ নাও এটাতে ক্লিক করব। এটাতে অপটিমাইজ নাওতে আসার পর দেখাচ্ছে যে আমাদের ইমেজের যে অরিজিনাল সাইজটা ছিল সেটা হচ্ছে 2400 পিক্সেল বাই 1600 পিক্সেল, এবং ফাইলের যে সাইজটা ছিল সেটা ছিল হচ্ছে 331 কিলোবাইট। আর এটাকে অপটিমাইজ করার পর আমাদের আসছে হচ্ছে 400 কিলোবাইট বাই হচ্ছে 266 কিলোবাইট, এবং হচ্ছে এখানে যে ফাইল সাইজটা আছে এটা 68 কিলোবাইট। তো মোটামুটি এখন আমরা এই ইমেজটা ইউজ করতে পারবো। জাস্ট ডাউনলোড টু ইওর কম্পিউটার।
আচ্ছা দেখেন ইমেজের যে ফাইলটা বা ইমেজ ফাইলটার সাইজটাও রিডিউস হয়ে গেছে। আমরা হচ্ছে যে নির্দিষ্ট যে সাইজ চাচ্ছিলাম সেই সাইজের ইমেজটা এখানে হয়ে গেছে। তো আমি ওয়েবসাইটের লিংকটা আপনাদেরকে দিয়ে দেই। আসলে ওয়েবসাইটগুলো এমনই, এরা হচ্ছে যখন বা এই টুলগুলো এরকমই, যখন দেখে যে এদের টুলটা খুব ভালো বা সবার কাছে পপুলারিটি পেয়ে গেছে তখন এরা এটাকে প্রিমিয়াম করে দেয়। তো এই যে imageoptimizer.net এটা দেখলাম যে এখন ভালো কাজ করছে, হয়তো কিছুদিন পর ভালো কাজ নাও করতে পারে। আপনারা এগুলো গুগলে সার্চ করে করে দেখবেন। আর যাদের ফটোশপ সম্পর্কে আইডিয়া আছে তারা তো ফটোশপ ইউজ করে বেসিক মানে খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তো ইমেজের সাইজটা আমরা রিডিউস করে নিলাম। দেন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ইমেজের যে আমরা ট্যাগগুলো ইউজ করি সেই ট্যাগগুলো আমাদেরকে খুঁজতে হবে যে আসলে ইমেজের যে ট্যাগ বা দেখা যাচ্ছে যে আচ্ছা ওই ইমেজটাকে আমরা একদম অপটিমাইজ করেই দেখাই, তাহলে বেটার হবে। আচ্ছা, তো ইমেজটা জাস্ট আমরা প্রপার্টিতে যাব, প্রপার্টি থেকে ডিটেলসে এখানে টাইটেল দিব অবশ্যই, এখানে সাবজেক্ট দিব, এখানে রেটিংটা অবশ্যই 5 স্টার দিয়ে দেবো। এখানে ট্যাগগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বা ট্যাগগুলো আসলে আপনারা কোথায় পাবেন বা একটা ইমেজের জন্য ট্যাগগুলো খুঁজতে আপনারা মানে দেখা যাচ্ছে অনেক সময় হয়তো ব্যয় করা লাগতে পারে। তো আপনারা একটা সাইটে যাবেন, সেটা হচ্ছে যে র্যাপিড র্যাপিড ট্যাগস। আচ্ছা, rapidtags.io এটাতে যাবেন। দেখা যাচ্ছে আপনার ইমেজটা আসলে কম্পিউটার রিলেটেড, বা দেখা যাচ্ছে যে আপনার যে ব্লগে আপনি এটা ইউজ করতে চাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে যে এটা কম্পিউটার রিলেটেড কোনো একটা ব্লগ আপনি রেডি করছেন। তো জাস্ট এখানে লিখে দিবেন যে কম্পিউটার সেট বাংলাদেশ, বা আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর দেখেন এখানে প্রচুর ট্যাগ আপনাকে দেখাচ্ছে। জাস্ট এখান থেকে কপি করে নিলাম, এই ট্যাগগুলো এখানে ইউজ করব। আসলে ট্যাগগুলো রিসার্চ আপনারা যত ভালোভাবে রিসার্চ করবেন, যত ভালোভাবে খুঁজবেন, আমাদের ট্যাগগুলো তত বেশি অ্যাকুরেট হবে এবং দেখা যাচ্ছে ইমেজের এসইও তত বেশি ভালো হবে। আর এখানে র্যাপিড ট্যাগ এখানে এসে আপনি দেখবেন যে কোনটা আপনার পোস্টের সাথে বা কোনটা আপনার আর্টিকেলের সাথে বা কোনটা আপনার ওয়েবসাইটের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ, এই ধরনের ট্যাগগুলো নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, এরপর অবশ্যই হচ্ছে এখানে ডেট যেটা আছে, ডেট টেকেন, এটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। তো ডেটটা দেওয়ার এই কারণটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখবেন যে সার্চ করি যে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2021, তো যে ইমেজগুলোতে আসলে ডেটটা অ্যাড করা থাকবে সেটা দেখা যাচ্ছে যে যদি কেউ ডেট দিয়ে সার্চ করে বা দেখা যাচ্ছে কোনো ইয়ার দিয়ে যদি সার্চ করে তাহলে অবশ্যই এই ইমেজটা সার্চে আসার সম্ভাবনাটা বেশি, কারণ এই ইমেজটাতে ডেটটা অ্যাড করা আছে যে আমাদের এই ইমেজের ডেটটা হচ্ছে বা এই ইমেজটা যখন আমরা ক্রিয়েট করছি এই ইমেজটা ক্রিয়েশনের যে টাইমটা বা দেখা যাচ্ছে ডেট টেকেন সেটা হচ্ছে 2021 সাল। তো এই কারণে আমরা হচ্ছে এখানে অবশ্যই ডেটটা দিয়ে দেব। আচ্ছা, এরপর একটা জিনিস দেখেন যে আমাদের এখানে আরো অনেক অনেক অপশন আছে, তো আপাতত ওগুলোতে আমরা যাচ্ছি না। এখানে একটু একটা জিনিস দেখেন যে আমাদের ইমেজটাতে কোথাও কি লোকেশন অ্যাড করা আছে। আচ্ছা, খুঁজতে হবে না, আমি বলে দিই যে এখানে কোথাও লোকেশনটা অ্যাড করা নাই, কিন্তু আমরা যদি লোকেশনটা অ্যাড করতে পারি আমাদের ইমেজে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা খুবই সুবিধা হবে, বা ইমেজটা যদি সার্চে আসার ক্ষেত্রে এটা অনেক বড় একটা হেল্প হবে। কারণ আমরা কিন্তু আমাদের যে মেইন কিওয়ার্ড সেটা হচ্ছে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, তো এই ইমেজটাতে যদি বাংলাদেশ ট্যাগটা বা দেখা যাচ্ছে বাংলাদেশের লোকেশনটা যদি অ্যাড করা যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের জন্য এটা অনেক সুবিধা হবে। বা দেখা যাচ্ছে এটা যখন কেউ সার্চ দিবে যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, তখন বাংলাদেশ ট্যাগ অ্যাড করা আছে বা বাংলাদেশ লোকেশন অ্যাড করা আছে, এই ধরনের ইমেজগুলো কিন্তু সার্চে সামনে আসার পসিবিলিটিটা অনেক অনেক বেশি। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, জি স্যার, বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, তো জি স্যার। আমরা একটু আমাদের ইমেজটাতে কিভাবে লোকেশন অ্যাড করতে পারি এই বিষয়টা একটু দেখব। তো আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করব, আমাদের কাছে আসলে প্রিমিয়াম কোনো টুল নাই, বা প্রিমিয়াম টুল ইউজ করার মতো এখন কাউকে আমি সাজেস্টও করব না, কারণ আপনারা এখন আপাতত শিখছেন, ম্যানুয়ালি শিখেন, প্রিমিয়াম টুল পরবর্তীতে আপনারা ইউজ করেন, সেটা পরবর্তী বিষয়, আপনারা শিখে তারপর প্রিমিয়াম টুল ইউজ করেন। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের ইমেজটাতে আমাদের লোকেশনটা অ্যাড করব। তো এটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে আপনার এটার নামটা ছিল হচ্ছে
দেখি একটু সার্চ করি। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সম্ভবত এরকম ছিল, tool.gimgr, জিও ইমেজের এই একটা টুল ছিল। একটু দেখি যে এটা এখনো ঠিকভাবে কাজ করছে কিনা। হ্যাঁ, আমি আপনাদেরকে টুলটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনার এই টুলের লিঙ্কটা একটু ভালোভাবে রাখবেন, এটা সেভ করে রাখবেন, কারণ অনেক সময় এটা আপনারা সার্চ করে নাও পেতে পারেন। স্যার আমাদের এই টুলস গুলার না একটা হচ্ছে একটু মানে ওয়ার্ডে একটা ফাইল করে অ্যাটাচ করে দিলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, যেহেতু একটু পরে ক্লাসটা ক্লোজ হয়ে গেলে হয়তো চ্যাট থেকে এগুলো চলে যাবে, তো ঠিক আছে আমি ওটা একটা ফাইলে ওটা জি অ্যাটাচ স্যার, করে এই যে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, ওটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো আপাতত টুলটার ইউজ করা একটু দেখি আমরা। তো নর্মালি আমাদের যে কোনো ইমেজে আমরা যদি লোকেশনটা অ্যাড করি, এক্ষেত্রে আমাদের কিওয়ার্ডে যদি লোকেশনটা উল্লেখ করা থাকে, যেমন কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, তাহলে এটা আমাদের জন্য অবশ্যই সুবিধা হবে। তো আমরা অবশ্যই একটু চেষ্টা করি যে এখানে ইমেজটা কিভাবে ফ্রিতে অ্যাড করা যায়। জাস্ট আমরা এখান থেকে আমাদের যে ইমেজটা আছে এটা আমরা সিলেক্ট করে দেবো। না, এটা আমাদের ইমেজ না, হ্যাঁ এটা ছিল আমাদের ইমেজ, যেটা হচ্ছে 400 পিক্সেল বাই 266 পিক্সেল আমাদের ইমেজ ছিল। এটা আমরা জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। আচ্ছা, এটা নেওয়ার পর এখানে দেখেন আমাদেরকে লোকেশনটা দেখাচ্ছে না, বা দেখাচ্ছে না। আমরা যদি এখান থেকে লোকেশনটা খুঁজি, আসলে খুঁজে পাওয়া একটু মানে কষ্ট হয়ে যায়। তো আমরা যে কাজটা করব, যে এখানে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমাদেরকে খুঁজতে হবে যে আমাদের কান্ট্রির আসলে লঙ্গিটিউড ল্যাটিটিউডটা কত। আমরা এটা খোঁজার জন্য সিম্পলি যাব ম্যাপে, map.google.com। এটাতে আসার পর সার্চ দিব যে বাংলাদেশ। যেহেতু আমাদের কিওয়ার্ডে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এই কথাটা উল্লেখ করা আছে, তো আমরা এই লোকেশনটাই অ্যাড করব। মানে আমরা এই ইমেজটাকে স্পেসিফিক ভাবে বলে দেব যে হ্যাঁ এই ইমেজটা বাংলাদেশের জন্য। আচ্ছা, বাংলাদেশ সার্চ করার পর এখানে আমাদেরকে একটা ইউআরএল দিচ্ছে, আমরা জাস্ট এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটা থেকে আমাদেরকে এই লঙ্গিটিউড বা ল্যাটিটিউডটা একটু বের করতে হবে। আচ্ছা, আপনারা একটু একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এত বড় একটা টেক্সট, এই টেক্সটের দুইটা জায়গায় মাত্র কমা ইউজ করা আছে, দুইটা জায়গায় কমা ইউজ করা আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, জি স্যার। দেখেন এই দুইটা জায়গায় কমা ইউজ করা, আর কোথাও কমা ইউজ করা নাই। এটা একটা শর্টকাট টেকনিক আপনাদেরকে বলে দিলাম, যে দেখবেন যে এই কমার আগে যে অংশটা আছে এটা হচ্ছে লঙ্গিটিউড। কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম। ল্যাটিটিউডটা এবার কপি করে নিব, আচ্ছা ল্যাটিটিউডটা আগেই, আচ্ছা সরি একটু বলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ল্যাটিটিউডটা আগে ছিল এবং লঙ্গিটিউডটা পরে ছিল। আচ্ছা, তো আমরা এটা দেওয়ার পর দেখেন আমাদেরকে ম্যাপে যে লোকেশনটা দেখাচ্ছে, এই লোকেশনটা আমাদের বাংলাদেশের কাছাকাছি, কিন্তু একদম এক্সাক্ট বাংলাদেশে আসে নাই, কাছাকাছি আসছে। তো আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে নিয়ে আমাদের যে লোকেশনটা এখানে দিয়ে দেবো। আমাদের লঙ্গিটিউড ল্যাটিটিউডটাও একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আমরা এখানে ম্যাপে দেখতে পাচ্ছি যে আমরা একদম এক্সাক্ট যে পয়েন্টটা সেখানেই দিতে পারছি। এরপরে যে কাজটা করব আমরা, এখান থেকে দেখেন রাইট এক্সিট ট্যাগ এই অপশনটা আছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন বলছে ফটো ট্যাগড, দেখতে পাচ্ছেন আপনারা?
বলছে ফটো ট্যাগড। আমরা আরেকবার একটু করি, রাইট দেখতে এক্সিট পাচ্ছি। ট্যাগ। দেখেন বলছে ফটো ট্যাগড, অর্থাৎ ফটোতে এই লোকেশনটাকে ট্যাগ করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে এই ইমেজের একটা নাম আমরা একটু দিয়ে দিই। কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, এটা আমি হচ্ছে ইমেজের বা এই ডকুমেন্টের নাম দিলাম, দিয়ে জাস্ট এখানে ডাউনলোড অপশনটাতে ক্লিক করলাম। এটা একটু লোকেশনটাতে অন করে দেখি একটু। আচ্ছা, তো এই ইমেজটা আমরা জাস্ট এখন ডাউনলোড করলাম। ইমেজটার সাইজটাও একটু বেড়ে গেছে, 77 কিলোবাইট হয়ে গেছে, কারণ এখানে আমরা কিছু ট্যাগ ইউজ করলাম, তারপর হচ্ছে এটাতে লোকেশনটা অ্যাড করলাম, বা এটার টাইটেল বা দেখা যাচ্ছে কমেন্ট অ্যাড করার পর এটার ফাইল সাইজটা একটু বৃদ্ধি পায়। আচ্ছা, এখন আমরা একটু এটার প্রপার্টিসটা একটু চেক করি। প্রপার্টিসটাতে ডিটেলসে যাওয়ার পর দেখেন এই যে জিপিএস, এই পোর্শনটা বা এই সেকশনটা এখন অ্যাড হয়ে গেছে। আমরা যদি আরেকটাতে একটু খেয়াল করি, যে আমাদের যে প্রিভিয়াস যে ইমেজটা ছিল ওটা যদি একটু খেয়াল করি, এই ইমেজটা যদি আমরা খেয়াল করি, প্রপার্টিজের ডিটেলস আসার পর দেখেন কোথাও এই লঙ্গিটিউড ল্যাটিটিউড বা এই জিপিএসটা কোথাও অ্যাড করা নাই। তো আমরা জাস্ট এই ওয়েবসাইটের এই টুলটা ইউজ করে এখানে জিপিএস এর মাধ্যমে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আমরা এখানে অ্যাড করে দিলাম, অর্থাৎ আমাদের কান্ট্রির যে লোকেশনটা এটা এখানে স্পেসিফিকভাবে বলে দিলাম। তো এখন গুগল যদি চিন্তা করে যে আমরা হচ্ছে এমন ইমেজগুলোকেই শো করব, বা দেখা যাচ্ছে যে লোকেশনের উপর বেস করে আমরা শুধুমাত্র বাংলাদেশের জন্যই এই ইমেজগুলো শো করব, দেন আমাদের এই ইমেজটা কিন্তু প্রায়োরিটি পাবে, কারণ এই ইমেজটাতে একদম সুন্দরভাবে ট্যাগ হিসেবে এখানে আমাদের এই ইমেজটার যে লোকেশন সেটা একদম সুন্দরভাবে ফিক্স করে দেওয়া আছে। এবং এই কোডগুলো আসলে হয়তো আমরা এইভাবে খালি চোখে দেখে বুঝতে পারছি না, কিন্তু গুগল বা দেখা যাচ্ছে সার্চ ইঞ্জিন এগুলোকে খুব ভালোভাবে বোঝে। তো তারা যখন এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড যখন এখান থেকে দেখতে পাবে, তারা বুঝতে পারবে যে এই ইমেজটা স্পেসিফিক বাংলাদেশের জন্যই রেডি করা, বা দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা সার্চ করছে তাদেরকে আমরা এই ইমেজটা দেখাবো। তো জাস্ট আমরা এইভাবে ইমেজের যে লোকেশনটা আছে, জিপিএস এর যে লোকেশনটা, এটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, এইভাবে অ্যাড করে দেবো। প্রসেসটা কি বুঝতে পারছেন আপনারা? খুব ইজি প্রসেস, খুব জটিল কিছু না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে আমরা যে কাজটা করলাম যে ম্যাপ থেকে জাস্ট বাংলাদেশের এই লোকেশনটা কপি করে নিয়ে স্যার আসলাম। এই প্রসেসটা যদি আপনি নিজে থেকে যদি স্যার ওই যে পিন 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 করে দেওয়া যায় তাহলে কি কোনো অসুবিধা হয়? কিংবা ওই যে উপরে সার্চ বক্স আছে ওইখান থেকে যদি বাংলাদেশ সার্চ করে দেই তাহলে? আচ্ছা, ওটার জন্য আপনাকে এখানে প্রো নিতে হবে, এই যে বাই প্রো এটাতে যেতে হবে। আমি এটা বলছিলামই। তো যেটা হচ্ছে যে আমরা এখান থেকে আসলে লোকেশনটা কেন বা এই লঙ্গিটিউড ল্যাটিটিউডটা কেন নিলাম, এখান থেকে তো সিলেক্ট করে দেওয়ার অপশন এটা আছে, তো সিলেক্ট করে দিতে যান, এখান থেকে আপনাকে এই প্রোটা নিতে বলবে। বুঝতে পারছেন? ও, স্যার এই ইমেজটা কি হচ্ছে ম্যাপে কি শো করবে স্যার? এটা না, এটা ম্যাপে শো করবে না। আমরা জাস্ট এখান থেকে জাস্ট ইমেজটার হচ্ছে একটা লোকেশন আমরা এখানে সেট আপ করে নিলাম আর কি, এটা ম্যাপে শো এটা দিয়ে করবে। হচ্ছে যে লোকেশন ডিটেক্ট করে যদি ইন্ডিকেট করে যদি কেউ সার্চ করে, ওই যে আমরা যেরকম ওই যে মোবাইল প্রাইস ইন বিডি বা এই সামথিং এই ধরনের কিছু সার্চ করি, ওই বিডি টিডি লিখে যদি কেউ সার্চ করে যাতে এই ইমেজটা পায়, এটাই তো? জি জি জি, এটাই। আচ্ছা, কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমাদেরকে এই লোকেশনগুলো অ্যাড করতে হবে। আমাদের কিওয়ার্ডে যদি থাকতো যে কম্পিউটার প্রাইস, যদি বাংলাদেশ এই কথাটা যদি না থাকতো, এবং আমরা যদি চাইতাম যে আমাদের একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, এখান থেকে সারা পৃথিবীর মানুষ ভিজিট করে দেখবে, দেন আমরা কিন্তু এখানে লোকেশনটা অ্যাড করব না। আর আমরা যদি কোনো একটা স্পেসিফিক লোকেশনকে টার্গেট করি, যেমন কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, দেন আমরা বাংলাদেশ ট্যাগটা বা বাংলাদেশের এই যে লোকেশনটা, এটা আমরা হচ্ছে আমাদের ইমেজে ট্যাগ করে দিব। যদি আমাদের লোকেশনটা হয় হচ্ছে দিনাজপুর, আমরা দিনাজপুর এই লোকেশনটাকে এখানে ট্যাগ করে দেওয়ার চেষ্টা করব। কারণটা হচ্ছে যখন আমরা আমাদের ইমেজগুলোকে যদি একদম স্পেসিফিক ভাবে বলতে পারি, বা ইমেজগুলো যদি আমরা কোনো একটা স্পেসিফিক লোকেশনের জন্য এসইও করতে পারি, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। জি স্যার, স্যার। স্যার আমার হচ্ছে এই যে এই টুলটা কেন জানি হচ্ছে আসতেছে না, আমি বুঝতেছি না কেন। মানে আচ্ছা সার্চ দিয়েছি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এখানে ম্যাপ ট্যাপ এগুলো কোনো কিছুই শো করতেছে না, কোনো কিছুই হচ্ছে না। আচ্ছা, এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে হতে পারে, হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে এখানে ম্যাপটা লোড দিচ্ছে না।
স্যার শুধু ম্যাপটা নয়, হচ্ছে ওই সাইডে যে আরো নিচে আপনার হচ্ছে কত কিছু দেখাচ্ছিল না, ওইগুলো কিছুই আসতেছে না। আচ্ছা ঠিক আছে। এই যে এইগুলা। আচ্ছা আপনি আরেকবার একটু ট্রাই করে দেখেন, আর যদি না হয় দেন স্ক্রিন শেয়ার দিয়ে আমরা দেখছি যে আসলে প্রবলেমটা কোথায়। ওকে স্যার। ইমেজটা আপলোড না দিলে আসলে ওই অপশনটা শো করবে না। আপনি একটা ইমেজ আপলোড দেন, দেন এমনি আপাতত ডেমো হিসেবে একটা দিয়ে দেন। আচ্ছা দেখেন, ও এখন আসছে স্যার। হচ্ছে আসতেছে। হ্যাঁ ইমেজটা লোড দিবে একটু। ইমেজ আপলোড দেওয়ার পর হচ্ছে আসবে। জি জি জি, ইমেজ আপলোড দেওয়ার পর এটা আসবে, এই অপশনটা আসবে। আর বাকি প্রসেসটা সেম, যেটা ওকে একটু স্যার, আগে দেখালাম। বুঝতে ঠিক পেরেছি। আছে।